যেমন প্রথম প্রথম কাউকে যখন পছন্দ হয় তখন কি ভাসি আমরা, ঠিক আছে, যেদিন ডুবে যাবো বেটা সেদিন মরে গেলা। এবার ডুবে তোমাকে উঠতে হবে ওপরে, কিন্তু ডুবে যদি তলদেশে পৌঁছে যায়, ঠিক আছে, যা করছে সব ঠিক আছে, চলো এভাবে ঘুরে বেড়াবো, বাস তোমার জীবন শেষ হয়ে গেল। তাই এই অবস্থা থেকে এই অবস্থায় যাও, এখান থেকে এখানে যেও না, খাতাম হয়ে যাবে, টাটা বাই বাই শেষ। তাহলে এখান থেকে এখানে গেলে হবে না, নো নো নো, এখান থেকে তোমাকে উপরে উঠতে হবে, তাই না? বন্ধু নিচে টানছে, বন্ধু ওই মেয়েটা তোকে লাইন দিচ্ছে, চল দেখ এবি ভালো, ও তোকে নিচে টানার চেষ্টা করছে, তুই বেটা বোকা, বুঝতেও পারছিস না, তুই কি হচ্ছে, হ্যাঁ রে ঠিকই তো বলছিস, হ্যাঁ দিয়ে এবার তুই ওর দিকে দেখতে শুরু করে দিবি, হ্যাঁ দেখি তো আমার দিকে তাকাচ্ছি না, ক্লাসে স্যার পড়াচ্ছে তুই ওই দিকে তাকিয়ে আছিস, তুই আস্তে আস্তে কি হচ্ছে ডাউন হয়ে চলে যাচ্ছিস। না, দেখতেই পারে কি হয়েছে তাতে, আমার দুটো চোখ নাক কান আছে, সব আছে, দেখ কি আছে, ঠিক আছে, ইগনোর কর, ইগনোর করতে শিখ জীবনে, ঠিক আছে, চল ভাগ যা, জানি না কি হবে, পড়াশোনা কর, পড়াশোনার পিছনে দৌড়াবি, সবকিছু তোর পিছনে দৌড়াবে, তুই সবার পিছনে দৌড়াবি, পড়াশোনা তোর থেকে দূরে পালিয়ে যাবে, যেটা কোনো একটা ভাব, ঠিক আছে, বলছে না ঠিক আছে পড়াশোনা দূরে পালাক নাকি, এরকম ভাবলে হবে না, ঠিক আছে, জোকসা পার্ট, চলো এদিকে। লাস্ট ক্লাস আমরা ডিসকাস করেছিলাম তরল বা প্রবাহীর চাপ নিয়ে, তাই না? তরল বা প্রবাহীর চাপ, চাপের সাথে আমরা আলোচনা করেছিলাম ঘনত্ব, এবং আমরা আলোচনা করেছিলাম সাইফন, আর তার সাথে আপেক্ষিক গুরুত্ব। এই কটা টপিক আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি দেখতে পাচ্ছ, প্লবতা, প্লবতা নিয়ে আলোচনা হবে, আর্কিমিডিসের নীতি আর পৃষ্ঠটান। কিন্তু পৃষ্ঠটানটা এই ভিডিওতে করা হচ্ছে না, তার কারণ কি, টপিকটা বড় হয়ে গেছে, পড়াতে অনেকটা সময় লেগে গেছে, সেজন্য পৃষ্ঠটানটা যারা দেখছো, পৃষ্ঠটান এই ভিডিওতে নেই, পৃষ্ঠটান পরের ভিডিওতে থাকবে। তো আমরা আজকে আর্কিমিডিসের নীতি, প্লবতা, এটা নিয়ে ডিটেল আলোচনা করব, আমাদের কাছে সময় অনেক আছে, অসুবিধা নাই। তো আর্কিমিডিসের নীতি এটা মনে করে যদি দেখতে পারো, ক্লাস 8-এ আমার কাছে যারা পড়ছো তারা ডিটেল পড়েছো, তাই না? হ্যাঁ, আর্কিমিডিসের নীতি কি বলছে, কোনো বস্তুকে যদি কোনো প্রবাহিতে, প্রবাহিটা কেমন হতে হবে, স্থির, এটা না লিখলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে স্থির তরল বা গ্যাসীয় পদার্থ, মানে স্থির কথাটা লিখতেই হবে, স্থির না লিখলে ভুলে যাবে। তাহলে কোনো একটা বস্তুকে স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ যদি নিমজ্জিত করো, তাহলে বস্তুটার ওজনের আপাত হ্রাস ঘটে। ধরো তুমি একটা বস্তুর ওজন মাপছো, একটা বস্তু আছে তার ওজন মাপছো, ধরো কথা মানে বলছো সেই ওজনটা তুমি পেলে 10 নিউটন, তুমি বলবা স্যার ওজন নিউটন কি করে হয়, ওজন এক প্রকারের কি বল, আর বলের একক কি হয়, নিউটন, তাহলে ওজনটা হচ্ছে নিউটন। এবার তুমি যেটা মাপো ডাক্তারের চেম্বারে বা নিজে, যে আমার ওজন কত, সেটা অ্যাকচুয়ালি ওজন মাপো না, সেটা মাপো ভর। যেমন তুমি কোনো একটা ওয়েইং মেশিনের উপর দাঁড়াও, তাহলে সেটা 50 লেখা থাকে, অ্যাকচুয়ালি সেটা তোমার মাস, দ্যাট ইজ 50 কেজি। যদি এখান থেকে ওজন বার করতে চাও তাহলে 50 ইন্টু 9.8 করতে হবে, তাই না? দিয়ে কত হবে, 490 নিউটন। তার মানে ডাক্তারের চেম্বারে তোমাকে যেটা ওয়েট বলে, অ্যাকচুয়ালি দ্যাটস নট ওয়েট, দ্যাটস অ্যাকচুয়ালি কি, মাস, সেটা অ্যাকচুয়ালি কি, ভর, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ভর। তাহলে বেসিক্যালি কোনো একটি বস্তুকে স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ যদি নিমজ্জিত করা হয়, তাহলে সেই বস্তুটার কিছুটা আপাত ওজন হ্রাস ঘটে। মানে এখন এই বস্তুটাকে যদি আমি একটা কোনো প্রবাহী অর্থাৎ তরলের মধ্যে নিমজ্জিত করে দিই, দেখা যাবে সেই বস্তুটার ওজন কিছুটা মনে হচ্ছে কমে গেছে, কত, ধরে নাও 9 নিউটন হলো, তাহলে 1 নিউটন ওজন মনে হবে কমে গেছে। তাহলে কোনো একটা বস্তুকে স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত যদি করা হয়, তাহলে বস্তুটার মনে হবে ওজনের আপাত হ্রাস ঘটেছে, অর্থাৎ মনে হবে বস্তুটার ওজন কমে গেছে। এই হ্রাস, এই যে যতটা পরিমাণ ওজন কমলো, যা লেখা আছে মানে ওজন হ্রাস, অর্থাৎ যতটা পরিমাণ ওজন কমলো, সেই ওজনটা কত হবে না, তো নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত প্রবাহীর ওজনের সমান। অর্থাৎ তুমি বস্তুটাকে ওই প্রবাহীর মধ্যে প্রবেশ করানোর ফলে যতটা তরল সরে গেছে বা প্রবাহী সরে গেছে, যতটা প্রবাহী সরে গেছে সেই প্রবাহীর ওজনের সঙ্গে সমান হবে। তার মানে এই বস্তুটা কতটা তরল অপসারিত করবে, যদি তরলে ডোবানো হয়, বস্তু তার নিজের আয়তনের তরলকে অপসারিত করবে। তার মানে আমরা যদি এখানে কানায় কানায় জল ভর্তি করে রাখি, কানায় কানায় একদম জল ভর্তি আছে, এখন এর মধ্যে যদি আমরা ধরে নাও একটা বস্তু যার আয়তন ভি, তাকে এর মধ্যে ডোবানোর চেষ্টা করি, তাহলে এখান থেকে যে পরিমাণ জলটা পড়বে সেটাও কিন্তু ভি, হ্যাঁ না বলো? তার কারণ বস্তু তার সম আয়তন জল সবসময় কি করে, অপসারণ করে, যদি তাকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয়। আমি টোটাল কমপ্লিট নিমজ্জন করি, তাহলে বস্তু তার সম আয়তন জল অপসারণ করবে। এটা কোথায় পড়েছিস, পরিমাপ চ্যাপ্টার, মনে করে দেখ, পরিমাপ চ্যাপ্টার এটা পড়ানো হয়েছিল, তাই না?
তাহলে এই যে যতটা পরিমাণ জল অপসারিত হলো, কতটা ভি আয়তন, সেই ভি আয়তন জলের ওজনকেই বলবো যতটা পরিমাণ ওজন কমেছে তার সঙ্গে সমান হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। তাহলে মুখস্থ করে নেবো আর্কিমিডিসের নীতিটা। আই হোপ বুঝাতে পেরেছি যে কোনো একটা বস্তুকে যদি স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হয় তাহলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে, এই হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হবে, তাই না? সো এইভাবে মনে বা মুখস্থ করে রাখবে। বলবে স্যার ভগবান জানে এরকম ভাবে কি মুখস্থ করা যায়? হ্যাঁ যায়, তাই না? যেভাবে তোমরা ইনস্টাগ্রামে সবকিছু মুখস্থ করে রাখো, আমি এগুলো মুখস্থ করে রাখি, তাই না? তোমাদেরকে ইনস্টাগ্রাম খেতে দেবে, আমাকে এগুলো খেতে দেয়। তো বেসিক্যালি কি হবে, আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করব, কিন্তু রট্টু তোতার মতো বা একদম গাধা গরুর মতো মুখস্থ করে নেবো না। ব্যাপারটাকে বুঝবো জিনিসটা কি, মুখস্থ করলে না, ব্যাপারটাকে বুঝবো, বোঝাতে কি পেরেছি আমি কি ঘটবে জিনিসটা। কোনো একটা বস্তুকে কোনো একটা প্রবাহিতে ডোবাবো, তার কি হবে, ওজন কমবে। কতটা ওজন কমবে? যতটা ওজন সে তরল অপসারণ করবে, তাই না? এইটুকু হচ্ছে গল্প। এটা হচ্ছে কি নীতি? আর্কিমিডিস নীতি। আর্কিমিডিস নীতি নিয়ে একটা ফেমাস গল্প আছে, তোমরা যদি মনে করতে পারো, ক্লাস 8 বলেছিল, মনে করে দেখো। রাজার দরবারে জামা কাপড় খুলে চলে গেছিল স্নান করতে করতে, মনে পড়ে দেখো তোমরা, ইউরেকা ইউরেকা করে চিৎকার করতে করতে। সেই গল্পটা দেখবে আমাদের নোটসে দেওয়া আছে, ঠিক আছে? আমাদের নোটস আমরা দেবো, তখন দেখবা সেখানে পাবা, তোমরা যারা পেয়েছো তারা তো পড়ছোই। তাহলে সেই নোটসের মধ্যে সেই গল্পটা লেখা আছে। আর্কিমিডিস নীতি এটুকু মনে রাখতে হবে। এবার আর্কিমিডিস প্রযোজ্য হওয়ার শর্ত কি, মানে আর্কিমিডিস নীতি এমন কোন জায়গা আছে যেখানে প্রয়োগ করা যায় না? আর্কিমিডিস নীতি প্রযোজ্য না হওয়ার শর্ত, অর্থাৎ এমন কিছু সিস্টেম বা শর্ত আছে যেখানে আর্কিমিডিসের নীতি প্রয়োগ করা যায় না। দেখো আর্কিমিডিস যখন পড়তে গেছো না, প্রথম কথাটাই তুমি পেয়েছো কিন্তু ওজন, নাকি? হ্যাঁ না বলবা। প্রথম যে কথাটা পেয়েছো সেটা হচ্ছে ওজন। তাহলে যেখানে তোমার ওজন থাকবে না সেখানে আর্কিমিডিসের নীতি কাজও করবে না। তাহলে যেখানে ওজন থাকবে না সেখানে আর্কিমিডিসের নীতি কাজ করবে না, কারণ আর্কিমিডিসের নীতি বলছে কোনো বস্তুকে একটা স্থির প্রবাহিতে ডোবালে পরে তার ওজনের আপাত হ্রাস ঘটে। কোন একটা বস্তুকে স্থির প্রবাহিতে ডোবালে তার ওজনের আপাত হ্রাস ঘটে। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি। এবার আর্কিমিডিসের নীতি প্রযোজ্য না হওয়ার শর্ত, আর্কিমিডিসের নীতি কখন প্রয়োগ করতে পারবো না? তো দেখো কৃত্রিম উপগ্রহ, যদি আমি কৃত্রিম উপগ্রহে যাই তাহলে কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন কত হয়ে যায়? শূন্য, কোনো ওজন থাকে না। তো কৃত্রিম উপগ্রহে যেহেতু বস্তুর ওজন থাকে না, অর্থাৎ ওজন শূন্য হয়ে যায়, সেই কারণে আমরা দেখব যে কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রয়োগ করা যায় না। তাহলে আর্কিমিডিসের নীতি প্রয়োগ না হওয়ার শর্তের মধ্যে একটা নম্বর শর্ত হচ্ছে কৃত্রিম উপগ্রহ। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝতে পারলাম। 2 নম্বর কি হচ্ছে? পৃথিবীর কেন্দ্রে। তুমি যদি পৃথিবীর কেন্দ্রে যাও, পৃথিবীর কেন্দ্রেও কিন্তু ওজন কত হবে? শূন্য। পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য। তাহলে পৃথিবীর কেন্দ্রে গেলে পরেও তুমি কি পাবা? আর্কিমিডিসের নীতি প্রয়োগ করতে পারবে না, কারণ পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে? শূন্য। যেখানে ওজন শূন্য সেখানে কিন্তু আর্কিমিডিসের নীতিকে প্রয়োগ করা যায় না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পারছি ব্যাপারটা? ওকে। অবাধে পতনশীল বস্তু মানে কি? ধরো কোনো একটা বস্তুকে উপর থেকে ছুড়ে দিলাম বা উপর থেকে ছেড়ে দিলাম, এই যে বস্তুটা একটা ছেড়ে দিলাম উপর থেকে, ছেড়ে দিলে পরে বস্তুটা অবাধে নিচে পড়ছে। এই যে অবাধে পড়ছে এটাকে বলা হয় অবাধে পতনশীল বস্তু। অবাধে পতনশীল বস্তুর ওজন কত হয়ে যায়? 0। অবাধে পতনশীল বস্তুর ওজন কত হয়? 0। তো যেহেতু অবাধে পতনশীল বস্তুর ওজন 0 হয়, তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রেও কিন্তু আর্কিমিডিসের নীতি প্রয়োগ করা যাবে না। তাহলে মোটামুটি এই 3টি শর্ত পেলাম যেখানে আর্কিমিডিসের নীতিকে প্রয়োগ করা যায় না। তাহলে কোন কোন শর্তে আর্কিমিডিসের নীতি প্রয়োগ করা যেতে পারে না? কটা শর্ত বললাম? 3টি। 1, পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাও, আর্কিমিডিসের নীতি কাজ করবে না। 2 নাম্বার, কৃত্রিম উপগ্রহে নিয়ে যাও, আর্কিমিডিসের নীতি কাজ করবে না। আর কোনো বস্তুকে যদি অবাধে ফেলে দাও তাহলে পরেও সেই ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি কাজ করবে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? সমস্যা ক্লিয়ার হয়েছে কোন কোন ক্ষেত্রে কাজ করে না? বুঝতে পেরেছো ব্যাপারটা? পাল্টালাম, পাল্টাচ্ছি, হয়েছে? চলো, আর্কিমিডিসের নীতি প্রয়োগ করে কিভাবে তরলে অদ্রাব্য কঠিন পদার্থের আয়তন ও ঘনত্ব নির্ণয় করা সম্ভব? প্রথমে কোশ্চেনটা ভালো করে ডিকোড করো। বলছে আর্কিমিডিসের নীতি প্রয়োগ করো এবং তার সাহায্যে অদ্রাব্য মানে কি? যে পদার্থটা দ্রবীভূত হয় না। তাহলে যে পদার্থটা দ্রবীভূত হয় না তাকে কি বলা হয়? অদ্রাব্য। তাহলে আর্কিমিডিসের নীতি প্রয়োগ করে কিভাবে অদ্রাব্য একটি কঠিন পদার্থের কি নির্ণয় করতে হবে? আয়তন আর ঘনত্ব নির্ণয় করতে হবে। মাথায় রাখবে আয়তনকে ভি দিয়ে লিখবো আর ঘনত্বকে আমরা ডি দিয়ে লিখবো, এই দুটো নির্ণয় করতে হবে। তাহলে পরে এই দুটো নির্ণয় করতে হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আমরা কঠিন বস্তুর আয়তন নির্ণয় করবো আর কি নির্ণয় করবো? ঘনত্ব। কার সাহায্যে? আর্কিমিডিসের নীতির সাহায্যে, উইথ দ্য হেল্প অফ আর্কিমিডিস প্রিন্সিপাল। তাহলে আর্কিমিডিসের নীতির সাহায্যে আমরা কি করব না, তো কঠিন বস্তুটার আয়তন আর কি নির্ণয় করব? ঘনত্ব নির্ণয় করব। তো তার আগে
তুমি একটা তরলের কথা ভাবো, একটা তরল, ধরো এই জায়গাটা একটা তরল পদার্থ আছে রাখা, একটা তরল পদার্থ রাখা আছে, ভেরি গুড, একটা তরল পদার্থ রাখা আছে, একটা তরল পদার্থ রাখা আছে। তো এর মধ্যে একটা কিছু পরিমাণ তরল পদার্থ রাখা আছে। তাহলে যে তরলের মধ্যে রাখা আছে সেই তরল পদার্থের ঘনত্বটাকে আমি ধরছি, তাহলে তরল পদার্থের ঘনত্ব, তাহলে তরল পদার্থের ঘনত্বটাকে আমি ধরছি ছোট হাতের ডি। তাহলে তরল পদার্থের ঘনত্ব নিশ্চয়ই হবে, তরল পদার্থের ঘনত্ব, সেটাকে কি ধরলাম স্যার? ছোট হাতের ডি। তরল পদার্থের ঘনত্বকে ছোট হাতের ডি ধরলাম। আর ধরো যে পদার্থটাকে এর মধ্যে ডোবাবো সেই পদার্থটার আয়তন, সেই পদার্থটার আয়তন হচ্ছে কত? ভি, মানে নিমজ্জিত বস্তুর আয়তন ভি। তাহলে আমরা ধরছি নিমজ্জিত বস্তু, নিমজ্জিত কঠিন বস্তু, তাই না? কঠিন বস্তু, কঠিন বস্তুর আয়তন, আয়তন কত না? তো স্যার ভি ধরলাম। তাহলে সেই তরল পদার্থের কি ধরছি? ঘনত্ব ডি, আর ওই নিমজ্জিত বস্তুর আয়তন ভি। আমার প্রশ্ন এখন এই আয়তন ভিটাকে বার করতে হবে, হ্যাঁ না না বলতো? তাই তো নাকি রে? এই আয়তন ভিটাকে বার করতে হবে, তাই তো? কোশ্চেন তো তাই বলেছে যে তুমি আয়তন ভিটা বার করো। তার মানে লজিক্যালি আমরা যদি বলি যে বস্তুটার এইখানে ডোবানোর ফলে তার ওজন কিছুটা পরিমাণ কমবে, হ্যাঁ না না বলো? কেন ওজন কমবে? না তো আর্কিমিডিস বলেছে কোন একটা বস্তুকে কোন একটা তরল পদার্থে বা প্রবাহিতে ডোবালে তার ওজনের আপাত হ্রাস ঘটে, ওজন কমবে। তার মানে এক কাজ করো, ওই কঠিন বস্তুটির বায়ুতে ওজন, কঠিন বস্তুটির বায়ুতে ওজন ধরো W1। আমি ধরে নিলাম যে কঠিন বস্তুটির বায়ুতে ওজন কত ছিল? W1। অর্থাৎ যখন তাকে তরল পদার্থের মধ্যে ডোবাওনি তার ওজন কত ছিল? W1। কিন্তু যখনই তরলে ডুবিয়েছো, আমরা এবার লিখছি তরলে নিমজ্জিত করার পর ওজন কত হচ্ছে? W2। তার মানে তরলে নিমজ্জিত করার পর ওজন কত ধরলাম আমরা? W2। বায়ুতে ওজন কত ছিল? W1। আর্কিমিডিস কি বলছে? যখনই তুমি তাকে কোনো তরলে ডোবাবা তার ওজন কি হবে? কিছুটা পরিমাণ কমবে। তাহলে এখানে W1 বড় হবে, W2 ছোট হবে, এটুকু কি বোঝাতে পেরেছি? হ্যাঁ না বলবে। তাহলে W1 কি হবে? W1টা হবে বড়, W2টা হবে ছোট। তাহলে ওজনের আপাত হ্রাস কত? তাহলে আমরা এখানে লিখতে পারবো আপাত ওজন হ্রাস। আপাত মানে মনে হচ্ছে, আপাত মানে মনে হচ্ছে, আপাত ওজন হ্রাস কত? না তো স্যার আপাত ওজন হ্রাস তো W1 মাইনাস W2 হবে, হ্যাঁ না বলবা? আপাত ওজন হ্রাস কত হবে? W1 মাইনাস W2, কারণ W1 বড়, W2 ছোট। আর তোমার বায়ুতে ওজন ছিল W1, তরলের ডোবানোর ওজন হলো W2, তাহলে ওজন কমলো কত ভাই? W1 মাইনাস W2। ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? বুঝতে পেরেছি? আর্কিমিডিস কি বলছে? আর্কিমিডিসের নীতি অনুসারে, তাহলে আর্কিমিডিসের নীতি অনুসারে আর্কিমিডিস কি বললো আমাকে? আর্কিমিডিস বলছে যে কোন একটা বস্তুকে কোন তরলে নিমজ্জিত করলে সেই আপাত ওজন হ্রাস নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। তার মানে আমি এই বস্তুটাকে যখন ডুবিয়েছি এখান থেকে কি তরল সাইডে সরে গেছে? হ্যাঁ স্যার সরে গেছে। কতটা আয়তনের তরল সরেছে? ওই বস্তুর আয়তনের, হ্যাঁ না বলবে? তাহলে বস্তু যতটা আয়তনের ছিল ততটা আয়তনের তরলকে কি করে দিয়েছে? সরিয়ে দিয়েছে। তার মানে এখন এই বস্তুটার যে ওজনটা কমেছে সেটা কি এই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান? হ্যাঁ না বলবে? এটা আর্কিমিডিস বলেছে। তাহলে আর্কিমিডিসের নীতি অনুসারে কি লিখবো? আপাত ওজন হ্রাস বা আপাত ওজন হ্রাস সমান, আপাত ওজন হ্রাস সমান কি হবে? নিমজ্জিত বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। এটাই কি ঠিক হবে? ঠিক আছে, এটা কে বললো আমাকে? আর্কিমিডিস। আমি নিজে বলিনি, আর্কিমিডিস বলছে। আর্কিমিডিস কি বলছে? কোনো একটা বস্তুকে যখন কোনো একটা তরলে নিমজ্জিত করবা তাহলে সেই বস্তু কর্তৃক অপসারিত তরলের জন্য বা অপসারিত তরলের ওজন কি হবে? বস্তুটির ওজনের আপাত হ্রাস। অর্থাৎ ওজন যতটা পরিমাণ কমবে সেটা কিসের উপর নির্ভর করবে? তার নিমজ্জিত বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান হবে, হ্যাঁ না বলবে? এটুকু কি বুঝতে পেরেছি আমি? এবার আপাত ওজন হ্রাস কত স্যার? আপাত ওজন হ্রাস মানে আমি তো লিখে দিয়েছি W1 মাইনাস W2।
তাহলে আপাত ওজন হ্রাস মানে আমি এখানে লিখতে পারবো, দেখো W1 মাইনাস W2 কিন্তু, হ্যাঁ। তাহলে আপাত ওজন হ্রাস মানে কিন্তু W1 মাইনাস W2, কোত্থেকে পেলি? এইটা লিখে দিয়েছি, আপাত ওজন হ্রাস মানে W1 মাইনাস W2। এবার বল, নিমজ্জিত বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন, বল অপসারিত তরলের আয়তন কত হবে? তাহলে স্যার ভি, হ্যাঁ না বল, একটু আগে বুঝিয়ে দিলাম, অপসারিত তরলের আয়তন কত? ভি। আচ্ছা আমরা কি এখানে একটা কথা জানি, কি কথা? যে স্যার ঘনত্ব মানে কিন্তু ভর বাই কি হয়? আয়তন। আগের ক্লাসে এটা আমি পড়িয়ে দিয়েছি, হ্যাঁ না বলবা, ঠিক আছে? যারা নতুন আজকে ক্লাস জয়েন করলে তাদের জন্য খুব দুঃখিত, ক্লাস 8এই পড়েছো, ঘনত্ব সমান কি হয়? ভর বাই আয়তন। তাহলে আমি কি এখান থেকে ভর সমান লিখতে পারবো কি বলতো? ভর সমান লিখতে পারবো ঘনত্ব গুণিত কি হবে? আয়তন। খুব অন্যায় নিশ্চয়ই হবে না যদি এটা লিখতে চাও, ঠিক আছে? আর না লিখতে চাইলে লিখিও না, আর কি করতে পারবো? ভর সমান কি হবে? ঘনত্ব গুণিত আয়তন। তাহলে আমাকে এখানে বলছে নিমজ্জিত বস্তুর ওজন, তাহলে নিমজ্জিত বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, তার মানে এখান থেকে যে তরলটা অপসারিত হবে সেই তরলটারও আয়তন কত হবে স্যার? ভি, হ্যাঁ না বল। আর ওজন মানে কি স্যার? এম জি, হ্যাঁ না বল। ওজন মানে কি? ভর গুণিত জি, এটা কি জানিস স্যার? ওজন মানে কি হয়? ওজন মানে ভর গুণিত জি, এটা ক্লাস 8 এ পড়েছি, হ্যাঁ না বল। তাহলে এম মানে ভর, ভর মানে কি স্যার? ঘনত্ব গুণিত আয়তন, তাহলে আয়তন কি স্যার? ভি, আর ঘনত্ব কত? ডি, তাহলে ভর কত হবে? ভিডি, হ্যাঁ না বল। ভর কত হবে? ভিডি, আর ভিডির সাথে যদি জি গুণ করে দিস তাহলে কি পেয়ে যাবি? ওজন, হ্যাঁ না বল। তাহলে আমরা কি এখানে নিমজ্জিত বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনটাকে লিখতে পারবো ভিডি, ভিডি মানে কি? এম, ভর, হ্যাঁ না বল, আর তার সাথে কি গুণ করে দিলাম? জি, তাহলে এটা কি ওজন, হ্যাঁ না বলবা। তার মানে W1 মাইনাস W2 শুড বি ইকুয়ালস টু কত হয়ে গেল? VDG। কেন এলো আবার বলছি, শুনে নাও। ওজন মানে কি? ওজন মানে হচ্ছে ভর গুণিত জি। এখানে ভর কত হবে? ঘনত্ব গুণিত আয়তন। আয়তনটা কত হবে? এক্ষুনি বললাম ভি হবে আয়তন, হ্যাঁ না বলবা। আর ঘনত্ব কত? তুমি তো তরলের ঘনত্ব ধরেই নিয়েছো ডি, তাহলে ভিডি, তাহলে VDG হলো। তাহলে এখান থেকে তোমাকে কি বার করতে হবে? নিমজ্জিত বস্তুর আয়তন, হ্যাঁ না বলো তো? নিমজ্জিত বস্তুর আয়তন। আচ্ছা নিমজ্জিত বস্তুর আয়তন অর্থাৎ বস্তুর আয়তনটা কি? ভি, হ্যাঁ না বলবা। তাহলে এখান থেকে যদি ভি বার করতে চাও তাহলে ভি মানে কত লিখবা? W1 মাইনাস W2 বাই ডিজি, হ্যাঁ না বলো তো? এইটাই কি হবে আমার ভি এর ফর্মুলা। কে বুঝতে পারিসনি বলবি, কে বুঝতে পারিসনি বলবি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? এটা কোনো সমস্যা বলবো আমাকে। তাহলে নিমজ্জিত বস্তুর আয়তনটা হলো ভি, কিন্তু আমাকে প্রশ্নে শুধু আয়তন বার করতে দেয়নি, কি বার করতে দিয়েছে? ঘনত্ব। কি বার করতে দিয়েছে? ঘনত্ব। চলো এবার ঘনত্ব বার করি। এতদূর কোনো সমস্যা বলবো আমাকে? এতদূর কোনো সমস্যা? এবার বলো ঘনত্ব মানে কি? স্যার ঘনত্ব মানে তো ভর বাই আয়তন, হ্যাঁ না বলো। আর একটু আগে আয়তনটা কি তুমি বার করে ফেলেছো? আয়তনটা কত বার করেছো দেখো তো, এইটা, হ্যাঁ না বলো। ঠিক বলছি তো? তাহলে W1 মাইনাস W2 বাই ডিজি, তাহলে W1 মাইনাস W2 বাই ডিজি, এটা খুব ভালো, ডিজি বার করে ফেলেছো। কিন্তু তুমি ভর জানো না, ভর জানো না। আচ্ছা আমরা কি জানি? ওজন, ওজন মানে কি স্যার? এম গুণিত জি, হ্যাঁ না বলতো। তার মানে এম, এম মানে কি রে? ভর, হ্যাঁ না বল। মানে কি? ওজন বাই জি, হ্যাঁ না বলবি? ওজন বাই জি। আচ্ছা বলতো এখানে ওজন বলতে কোন ওজনটাকে অ্যাকচুয়াল বস্তুর ওজন বলা হয়? বায়ুর ওজনটা, হ্যাঁ না বল। তাহলে বস্তুর ওজন মানে এখানে W1 কে বোঝায়, বায়ুর ওজন। তাহলে যদি বস্তুর এম বার করতে চাও ভর, তাহলে ভর মানে কি? W1 বাই জি লিখতে পারবো, হ্যাঁ না বলবি? কে বুঝিস না যেটা বলবি? বস্তুটার ওজন কত? W1। ওজন মানে কি? এম ইন্টু জি, তাহলে এম কত হবে স্যার? W1 বাই জি, হ্যাঁ না বলবা। তাহলে W1 যেহেতু এম জি, এম মানে কত হবে? W1 বাই জি, তাহলে এখান থেকে এমটা পেয়ে গেলা। এখান থেকে তুমি এমটা পেয়ে গেলা। বাস এম যদি পেয়ে যাও তুমি এই ফর্মুলা অনুযায়ী ঘনত্ব বার করে নিতে পারবা, হ্যাঁ না বলো। তাহলে স্যার ঘনত্ব কত হবে? না তো ঘনত্ব মানে ভর, ভর কত বার করলি? W1 বাই জি, তাহলে W1 বাই জি বাই কত? আয়তন, কত হবে? W1 মাইনাস W2 বাই ডিজি। এটাকে যদি করিস তাহলে W1 ইন্টু ডিজি বাই W1 মাইনাস W2 জি, জি জি মনে হচ্ছে কাটতে পারবি, তোরা তো কাটতে জানিস। তাহলে ঘনত্ব সমান W1 বাই W1 মাইনাস W2 ইন্টু জি, এটাই হবে উত্তর, হ্যাঁ না বলবা?
ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারলাম? চলো, বুঝতে পেরেছি। আই হোপ কোনো রকমের সমস্যা হয়নি এক্ষেত্রে। ক্লিয়ার হচ্ছে সবার? তাহলে আর্কিমিডিসের নীতি প্রয়োগ করে কিভাবে আমরা তরলে অদ্রাব্য কোনো কঠিন পদার্থের আয়তন আর ঘনত্ব নির্ণয় করতে পারবো। আয়তনটা আমি একটু আগে বার করে দিয়েছি, ঘনত্বটা এখন বার করলাম। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছ? কোনো সমস্যা? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছ? বলবো আমাকে। বুঝতে পেরেছ? ও জি নয়, সরি, ডি হবে, তাই না? থ্যাংক ইউ। দেখছো ক্লাসে মন দিচ্ছে ছেলে কেমন সুন্দর, বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। জি থাকবে না ডি থাকবে, বুঝতে পেরেছো সবাই? কোনো সমস্যা বলবো আমাকে, এনি ডাউট বলবো আমাকে, কোনো সমস্যা হলে বলবি, প্লিজ বল। বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? কিছু তো লিখছো না বাবা, কি বুঝছো? এ বাবা, বোর্ডে যা লিখছি লিখতে হয় তো, বোর্ডে যা লিখি না লিখতে হয়, একটু লিখলে ভালো হয় জিনিসগুলো। আমরা পড়ালেখা বলি না, আমরা কি বলি বলতো? লেখা পড়া। আগে কি করতে হয়? লিখতে হয়, তারপর কি করতে হয়? পড়তে হয়, তাই না? তুমি অ পড়ার আগে তোমাকে বলেছে অ লেখো, আগে লিখলে শিখবা। বুঝতে পারলা? ঠিক আছে, চলো। তোমরা যারা নতুন আজকে জয়েন করেছো, এই ক্লাসটা রেকর্ডেড ভার্সন বাড়িতে থাকবে, চিন্তা করো না। সে বলে এখানে বসে ঘুমাবে না, এসি আছে বলে, যে বাড়িতে তো দেখেই নেবো, অসুবিধা নাই, বাড়িতে তো এসি নাই, ঘুম আসবে না, এখানে ঘুমা এসি আছে, এরকম কিছু ভাববে না। ক্লাসে মন দাও। কি কিরে সৌমিক, কি বলছিস? কে বলছে? আয়ুষ, কি হলো? তাহলে জানলা দরজা খুলে দেবো, ঘর গরম করে দেবো, বলে ঘুমা এবার। এতে তো মাথা ঠান্ডা হয়ে গেছে রে, হাত পা ঠান্ডা হয়েছে। হ্যাঁ বাবা, এসি চলছে না, কাতলা মাছের মতো চিল হয়ে যাওয়া, যেমন ডিপ ফ্রিজে কাতলা মাছ বার করে আনে দেখবা ওইরকম। চলো, আচ্ছা, ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? বুঝতে পেরেছি সবাইকে? চলো, প্লবতা বুঝবো। ক্লাস 8 মনে আছে? কোন একটা বস্তুকে যদি কোনো প্রবাহীর মধ্যে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করো, তাহলে সেই প্রবাহী বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। সেই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা কি বলছি? প্লবতা। যেমন ধরো এখানে কোনো একটা বস্তু রাখা আছে, আস্তে ধরো এখানে কোনো একটা তরল রাখা আছে, তরল, আর আমি একটা বস্তুকে এর মধ্যে আমি প্রবেশ করানোর চেষ্টা করছি। তাহলে বস্তুটা যখন আমি প্রবেশ করাবো, তখন এই ওজনের বিপরীত দিকে, কথাটা মাথায় রাখবো, ওজনের বিপরীত দিকে ঊর্ধ্বমুখী একটা বল কাজ করবে। এটার নাম কি রে? প্লবতা। এই বলটাকে বলা হয় প্লবক বল, আর এটাকে বলা হয় বুয়ান্সি বা প্লবতা। বুয়ান্ট ফোর্স মানে হচ্ছে প্লবক বল, সেই বলটাকে বলা হয় প্লবক বল বা প্লবতা বল। তাহলে কোনো একটা বস্তুকে যদি কোনো একটি স্থির তরলে, স্থির তরল লাগবে, হ্যাঁ, স্থির তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করতে চাও, তাহলে ওই তরলটা বস্তুটার ওপর একটা খাড়া ঊর্ধ্বমুখী, দেখো লেখা থাকবে খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যেটা হচ্ছে ওজনের বিপরীত দিকে। ঠিক আছে, যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিবিত করতে চায়, এই খাড়া ঊর্ধ্বমুখী বাবা বলকেই প্লবতা বলে। অ্যাকচুয়ালি এই বলটাকে বলা হয় প্লবক বল বা প্লবতা বল বা বুয়ান্ট ফোর্স। হ্যাঁ, এই বলটাকে কি বলা হয়? প্লবতা বল বা প্লবক বল বা বুয়ান্ট ফোর্স, বায়ান্ট ফোর্স। ক্লিয়ার? বায়ান্ট ফোর্স বলা হয়েছে। তাহলে কোনো একটা বস্তুকে যদি আমরা কোনো একটা তরলের মধ্যে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করতে চাই, তখন সেই তরল পদার্থটা বা ওই প্রবাহীটা বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, এটাকে বলছি প্লবক বল। যেমন তুমি একটা খালি বোতলটাকে যদি বাথরুমে গিয়ে ওই টাবে যেখানে তুমি জল রাখো দিয়ে স্নান করো, সেই জলের মধ্যে ডোবাতে চাও, দেখবা তুমি ওপরের দিকে একটা ফোর্স পাচ্ছ, তাই না? তাই না? ওপর দিকে একটা ফোর্স পাচ্ছ, এইটা হচ্ছে প্লবতা বা প্লবক বল। ক্লিয়ার? ক্লাস 8-এ পড়েছো, ডিটেলস আমি এখানে আর বলছি না, এটা পড়েছো বলে। প্লবতার বৈশিষ্ট্য ক্লাস 8 মনে আছে? ক্লাস 8-এ প্লবতার বৈশিষ্ট্য পড়েছিল। প্লবতার বৈশিষ্ট্য 1 কি হয়নি? কি যার কাছে প্রতি কিছু বুঝতে পারছি না, কি বলছিস? ক্লাস 8 কেন 8 পড়িসনি কেন? ভালো লাগতো না নাকি?
না এবার ভালো লাগছে পড়তে? তাও তো পড়ছিস না, তাও তো পড়ছিস না। ক্লিয়ার? চলো, প্লবতার বৈশিষ্ট্য। তাহলে প্লবতার বৈশিষ্ট্য হচ্ছে প্লবতা নিমজ্জিত বস্তুর আয়তনের উপর নির্ভর করে, বা যতটা তুমি নিমজ্জন করবে। তার মানে প্রথম কথা মাথায় রাখা থাকবে যে প্রবাহীর বা প্লবতা বস্তু দ্বারা অপসারিত আয়তনের উপরে, যে এই পয়েন্টটা দেখো, তরলের নিমজ্জিত বস্তুর আয়তনের উপর প্লবতার মান নির্ভর করে। অর্থাৎ তুমি যত বেশি আয়তন নিমজ্জিত করবা প্লবতার মান তত বাড়বে। উদাহরণ দিচ্ছি, ধরো তুমি একটা 200 ml এর যে থামস আপ বা কোকাকোলার বোতল হয়, সেই বোতলে সমস্ত থামস আপকে ফেলে দিয়ে, খেও না, খাওয়া ভালো নয়, যদিও আমিও খাই, বাট ঠিক আছে ভালো নয়, ওটা ফেলে দিয়ে খালি করে নাও। আর একটা 2 লিটারের যে থামস আপ বা কোকাকোলা হয় সেটাকে আগে ফেলো, দিয়ে চিপি বন্ধ করে দাও। এবার কি করো, তোমার যেই টাবের মধ্যে জল রাখা আছে, অনেকটা জল, সেই জলের মধ্যে 2 ml বা 200 ml এর যে বোতলটা ছিল সেটাকে ডোবানোর চেষ্টা করো। দেখবে তুমি যতটা ঊর্ধ্বমুখী বল পাচ্ছ, বা ওকে ওই তরলের মধ্যে প্রবেশ করাতে যতটা না কষ্ট হচ্ছে, 2 লিটারের বোতলটাকে আরো বেশি কষ্ট হচ্ছে। তাহলে এখানে কি চেঞ্জ করলাম? আয়তন। কি চেঞ্জ করলাম? আয়তন। তাহলে আয়তন যদি বাড়াচ্ছি, যে বস্তুটাকে নিমজ্জিত করব, তাহলে পরে সেক্ষেত্রে প্লবতার মানও কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। যত বেশি আমি আয়তনকে নিমজ্জন করব, প্লবতার মান তত বাড়বে। 2 নম্বর, ধরো আমি যদি এক টুকরো লোহাকে জলে ফেলে দিই, সেই লোহাটা জলে ডুবে যাবে, কিন্তু সেই লোহার টুকরোকে যদি আমি পারদে ফেলে দিই, সেটা ভাসবে। ক্লাস 8-এ করেছিলাম, মনে করে দেখ। তাহলে লোহার টুকরোকে জলে ফেলে সেটা ডুবে যায়, কিন্তু পারদে ডুবে ছেড়ে দিলে ভেসে যায়। তার কারণ কি? পারদের ঘনত্ব জলের তুলনায় অনেক বেশি। যেহেতু পারদের ঘনত্ব বেশি, এক্ষেত্রে প্লবতা বলটাও কি হচ্ছে? বেশি। কোনো বস্তুকে ভাসিয়ে রাখার জন্য সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে প্লবতা বল। তাহলে কোনো একটা বস্তু বা তরলের যদি ঘনত্ব বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার প্লবতার মানও কি হবে? বাড়বে। ঘনত্ব বাড়লে প্লবতার মান কি হবে? বাড়বে। প্লবতা বল সর্বদা খাড়া ঊর্ধ্বমুখী কাজ করে, অর্থাৎ এটি সর্বদা ওজনের বিপরীত দিকে কাজ করে, একদম ঊর্ধ্বাভিমুখে কাজ করে, একদম ওজনের বিপরীত দিকে কাজ করবে। আর প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান হচ্ছে। প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সাথে সমান। তাই আমরা এতক্ষণ ধরে যে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন নিয়ে চিৎকার করছিলাম, সেটা অ্যাকচুয়ালি কি? প্লবতা। তাই প্লবতা মানে হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এই 3-4টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমরা নিজের মতো করে পড়ে নেবা। ক্লিয়ার? প্লবতা কোনো বস্তুকে কতটা গভীরে নিমজ্জন করেছো তার উপর ডিপেন্ড করে না। উদাহরণ দিচ্ছি, ধরো এরকম একটা বস্তু আছে বা তরল আছে, আমি কোনো একটা বস্তুকে এখানে ডুবিয়েছি, এখানে ডুবিয়েছি, দুটো ক্ষেত্রে প্লবতা সেম হবে। অর্থাৎ গভীরতার উপর প্লবতা ডিপেন্ড করবে না। গভীরতার উপর প্লবতা ডিপেন্ড করবে না। কি করছিস তোরা? চুপ করে বস। তাহলে গভীরতার উপর প্লবতা ডিপেন্ড করবে না। প্লবতা ডিপেন্ড করছে তুমি কতটা পরিমাণ বস্তুকে নিমজ্জিত করেছো, আর কি তরলটার ঘনত্ব কেমন, এই দুটো বিষয়ের উপর আমাদের কি হবে? প্লবতা নির্ভর করবে। আই হোপ কনসেপ্টটাকে ক্লিয়ার করাতে পেরেছি। বুঝতে পেরেছি? কোনো সমস্যা বলবা? কোনো সমস্যা বলবে? এই ডাউট নেই? বুঝতে পেরেছ? চলো দেখো, বস্তুর প্রকৃত ও আপাত ওজন। ধরো একটা বস্তুকে বায়ুতে আমি ওজন করলাম বা শূন্য মাধ্যমে ওজন করলাম, এটা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর কি মাপা হয়? ওজন। তাহলে আমার কাছে স্প্রিং তুলা যন্ত্র, ধরো এরকম একটা স্প্রিং তুলা যন্ত্র, এটা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র, এরকম এটা। এবার এই স্প্রিং তুলা যন্ত্রের মধ্যে আমি যদি কোনো একটা বস্তুকে দিয়ে দিই, এই দিয়ে দিলাম ধরো, তাহলে এই যে যেটা মাপছে সেটা অ্যাকচুয়ালি কি মাপছে? সে ওজন মাপছে। এই ওজনের সাথে যদি জি ভাগ করে দাও, তাহলে কি পাবা তুমি? ভর। এবার এই ওজনটাকে বলছি আমরা প্রকৃত ওজন, কারণ এটা হচ্ছে বায়ুতে বা শূন্য মাধ্যমে মাপা। তাহলে কোনো একটা বস্তুর ওজনকে যদি বায়ুতে বা শূন্য মাধ্যমে মাপো, তাহলে সেই ওজনটাকে কি বলবা তুমি? প্রকৃত ওজন। কিন্তু ধরো আমি একটা পাত্রে বা মগের মধ্যে কিছুটা জল নিলাম, দিয়ে এই বস্তুটাকে সেই জলের মধ্যে ডুবিয়ে দিলাম, তাহলে এখন শুধুমাত্র বস্তুটার উপর ওজন কাজ করছে না, নিচ থেকে প্লবতাও কাজ করছে। তাহলে বস্তুর ওজনটা কিছুটা পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে।
ঠিক বলছি তো? এটাকে বলা হবে আপাত ওজন। তাহলে প্রকৃত ওজন আর আপাত ওজন কাকে বলে? একটা বস্তুকে বায়ুতে মাপছো ওজন, প্রকৃত ওজন। অন্য কোনো তরলে ওজন ডুবিয়ে মাপছো, কি হবে? আপাত ওজন। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে প্রকৃত ওজন আপাত ওজন কাকে বলে? না তো কোনো একটা বস্তুর বায়ুতে ওজন মাপছো, বায়ুতে বা শূন্য মাধ্যমে, তাহলে তুমি পাবা সেটা হচ্ছে প্রকৃত ওজন, সেটা হচ্ছে প্রকৃত ওজন। তাহলে প্রকৃত ওজন হচ্ছে বায়ু মাধ্যমে যে ওজনটা মাপবা। কিন্তু সেই বস্তুটাকে যদি তুমি কোনো একটা তরলের মধ্যে ডুবি দাও, কোনো একটা তরলের মধ্যে ডুবি দাও, এই একটা তরলের মধ্যে তাকে ডুবিয়ে দিয়েছো, দিয়ে তুমি তার ওজন মাপছো, এটাকে বলবা কি ওজন? আপাত ওজন, অ্যাপারেন্ট ওয়েট। তাহলে কোনো একটা বস্তুকে বায়ুতে বা শূন্য মাধ্যমে যদি মাপো ওজন, তাহলে হবে প্রকৃত ওজন। কিন্তু শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো তরলে তাকে যদি ডুবিয়ে মাপো, তখন তার ওজনটাকে কি বলবা তুমি? আপাত ওজন। তাহলে বস্তুর প্রকৃত ওজন আর আপাত ওজন আই হোপ বুঝতে পেরেছি সকলে। ক্লিয়ার হয়েছে? বস্তুর প্রকৃত ওজন আর আপাত ওজন নিয়ে আই হোপ কোনো রকমের কনফিউশন নেই। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো সবাই? চলো প্লবতার রাশিমালা আমরা নির্ণয় করব। তো চলো প্লবতার রাশিমালা দেখো। ধরো আমার কাছে একটা পাত্র আছে, এই একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে ধরো কি আছে? একটা তরল আছে। কি তরল আছে জানি না, তরলের ঘনত্বটা জানি কত। তো একটা তরল আছে, যে তরলটা ডুবিয়েছি সেই তরলের ঘনত্ব কত? না তো স্যার সেই তরলের ঘনত্ব হচ্ছে আমরা ধরে নিচ্ছি স্মল ডি। আমি যে তরলটাকে ডুবিয়ে রেখেছি সেই তরলের ঘনত্ব কত? বাবা কালিটা একদম বোঝা যাচ্ছে না, না? সেই তরলের ঘনত্ব কত? আমরা ধরে নিলাম যে তরলটা ডুবিয়েছি সেই তরলের ঘনত্ব কত? তরলের ঘনত্ব হচ্ছে ডি। তাহলে সেই তরলের ঘনত্ব হচ্ছে ডি। ভালো করে বুঝবে জায়গাটা, একটু জটিল আছে, ভালো করে বোঝো। তাহলে তরলের ঘনত্ব কত হচ্ছে? ডি। এমন একটা তরল নিলাম যার ঘনত্ব কত? ডি। কার মধ্যে নিলাম? একটা পাত্রের মধ্যে। এবার লুডো খেলার জন্য যে ডাইস আমরা ব্যবহার করি সেটাকে কি বলা হয় অ্যাকচুয়ালি? ঘনক, তাই না? কিউব। এবার ধরো সেরকমই একটা কিউবকে, ঘনককে আমরা এর মধ্যে ডুবানোর চেষ্টা করছি, তাই না? তাহলে সেরকমই একটা ঘনকের মধ্যে ডুবানোর চেষ্টা করছি। তো কনসিডার করো এরকমই একটা ঘনক আছে যাকে আমি মধ্যে ডুবানোর চেষ্টা করছি। চলো তাহলে ধরো এরকমই একটা ঘনক যাকে আমি ডোবানোর চেষ্টা করছি। তাহলে একটা ঘনককে আমি ডুবিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়? একটা ঘনককে আমি এখানে ডুবিয়েছি, কিউব। যে ঘনকটাকে ডুবিয়েছি তাহলে সেই নিমজ্জিত ঘনক, নিমজ্জিত বস্তু মানে কি? ঘনক। তার বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি কত? এল। তার বাহুর দৈর্ঘ্য কত ধরে নিচ্ছি আমি? এল। তাহলে সেই নিমজ্জিত বস্তু বা আমরা এখানে কি বলছি? ঘনক, তার বাহুর দৈর্ঘ্য কি বলছি? এল। তার বাহুর দৈর্ঘ্য কত? এল। ক্লিয়ার হয়েছে? এইটা আমরা কনসিডার করলাম। এবার আরো কি ধরলাম? যে এই তরল পৃষ্ঠ থেকে ঘনকের এই যে ওপরের পৃষ্ঠ আছে, দেখতে পাচ্ছ এটা? এই ওপরের পৃষ্ঠটার গভীরতা হচ্ছে এইচ। ঠিক আছে? ওপরের পৃষ্ঠের গভীরতা হচ্ছে এইচ। এখানে যে রেকর্ডিং হচ্ছে এখানে ব্লু বা গ্রিন কালারটা যদি না আসে আমাকে বলবি, কারণ কি এটা চার্জ শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, তখন ভয়েসটা আর উঠবে না। যদি কালার মানে লাইটটা চলে যায় আমাকে অবশ্যই বলিস, নাহলে পরে আর রেকর্ড হবে না, ভয়েস পাবি না। তাহলে এই গভীরতাটা এইচ। এবার বলতো ঘনকটাকে যখন এইভাবে ডুবিয়েছিস তাহলে এইটার হাইট যদি এইচ হয় তাহলে এই তলটার হাইট কত হবে বলতো? এই গভীরতাটা কত হবে বল? এই গভীরতাটা কত হবে? কত হবে? পারবি তো? এইটা এইচ আর ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? এল। তাহলে এখান থেকে টু কত হবে? এইচ প্লাস এল। হ্যাঁ না বল? তাহলে এইটা হবে কত স্যার? এইচ প্লাস এল। হ্যাঁ না বল? বুঝতে পেরেছিস না বুঝতে পারছিস বলবি। তাহলে তুই দেখতে পাচ্ছিস একটা ঘনককে যখন কোন একটা তরলে ডোবানো হয়েছে তাহলে ওপরের পৃষ্ঠের গভীরতা এইচ আর নিচের পৃষ্ঠের গভীরতা এইচ প্লাস এল। আর আগের দিন আমরা পড়িয়েছি গভীরতা বাড়ালে চাপের পরিমাণ কি হয়? বাড়ে। তাহলে আমরা যদি এই পৃষ্ঠটাকে 1 নম্বর পৃষ্ঠ আর এই পৃষ্ঠটাকে 2 নম্বর পৃষ্ঠ ধরি তাহলে আমরা এখানে বলতে পারি নিমজ্জিত বস্তুর 1 নম্বর পৃষ্ঠে চাপ P1 সমান কত হবে বল? গভীরতা যদি এইচ হয়
তরলের ঘনত্ব যদি ডি হয়, চাপ কত হবে? এইচডিজি, হ্যাঁ না বল? এটা কি আগের ক্লাসে করেছিলাম? তাহলে P1 সমান কত লিখবি? এইচডিজি, হ্যাঁ না বল? এবার তোরা নিজেরা বল, তাহলে 2 নম্বর পৃষ্ঠে চাপ কত হবে বল? কত হবে? এইচ প্লাস এল ডিজি, হ্যাঁ না বল? কারণ গভীরতা এখানে কত হয়ে গেছে? এইচ প্লাস এল। এবং 2 নম্বর পৃষ্ঠে চাপ P2 সমান এইচ প্লাস এল ডিজি, হ্যাঁ না বল? তার মানে ভালো করে বোঝো, ভালো করে বোঝো। তাহলে দেখো চাপটাকে আমি অন্য কালার দিয়ে লিখছি। দেখো একটা চাপ ওপর থেকে নিচে কাজ করছে, হ্যাঁ না বল? এই চাপটা কি P1, হ্যাঁ না বল? আর একটা চাপ নিচ থেকে ওপরে কাজ করছে, এটার নাম কি? P2। এই দুটোই কি কাজ করছে, হ্যাঁ না বলবি? তাহলে একটা ঘনকে ডোবালে ওপর থেকে P1, নিচ থেকে P2। এবার তুই অবভিয়াসলি ছবি চোখ দেখে বুঝতে পারছিস যে P1 এর থেকে P2 এর মান কি হবে? বড় হবে, হ্যাঁ না বল? কারণ গভীরে বেশি আছে। তাহলে যেহেতু P2 মান P1 এর থেকে বড়, তাই ওই ঘনকের 2 নম্বর পৃষ্ঠে চাপ সর্বদা, এইভাবে লেখ, এইভাবে না লিখলে, তাই ওই ঘনকে সর্বদা একটি চাপ ঊর্ধ্বমুখে ক্রিয়া করবে। তার মানে কি বোঝো? তার মানে এটা হচ্ছে এখানকার চাপটা P1 কম, এই চাপটা কি P2 বেশি। তাহলে নিশ্চয়ই নিচের চাপটা যদি বেশি হয় তাহলে ওপরের চাপ কম, তাহলে এই দুটো কাটাকুটি করে সব সময় নিচ থেকে উপরের দিকে একটা চাপ কাজ করবে, হ্যাঁ না বল? উদাহরণ দিচ্ছি, ধর ওপরের চাপটা হচ্ছে 2 নিউটন, নিচের চাপটা হচ্ছে 5 নিউটন। কেন? 2 কম 5 বেশি, তাহলে সর্বদা 3 নিউটন চাপ উপরে কাজ করছে, হ্যাঁ না বল? চাপ তো নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে? তাহলে সর্বদা এই চাপটা উপরে কাজ করবে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট একটা কথা বুঝে গেলাম, কি? যে একটা চাপ সর্বদা নিচ থেকে উপরের দিকে ক্রিয়া করবে, হ্যাঁ না বল? তার মানে ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল চাপ P সমান কত লিখবো? P2 মাইনাস P1, হ্যাঁ না বল? তাহলে ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল চাপ কত হবে? P2 মাইনাস P1, কারণ P2 এর মান বড়, P1 এর মান কি? ছোট। তাহলে বড় থেকে তো তুমি ছোট করে বাদ দেবা, হ্যাঁ না বলো? কেন P1 ছোট P2 বড় হলো বুঝতে পারলা? দেখো H প্লাস L আছে আর H আছে, যোগ করলে তো বেড়ে যায়। তাহলে P সমান P2 মাইনাস P1 করলাম। এবার P2 এর মান কত? H প্লাস L ডিজি মাইনাস H ডিজি সমান H ডিজি প্লাস L ডিজি মাইনাস H ডিজি, হ্যাঁ না বলবা? হ্যাঁ না বলবা? এবার চোখে দেখতে পাচ্ছ H ডিজি H ডিজি কেটে যায়, তাহলে P সমান পড়ে থাকছে L ডিজি। তার মানে নিচ থেকে উপরের দিকে সর্বদা একটা চাপ কাজ করছে, দ্যাট ইজ L ডিজি। নিচ থেকে উপরের দিকে সর্বদা একটা কি কাজ করছে? চাপ কাজ করছে বস্তুকে নিমজ্জিত করতে চাইলে। বস্তুকে নিমজ্জিত করতে চাইলে নিচ থেকে উপরের দিকে সর্বদা একটা কি কাজ করছে? চাপ কাজ করছে। হাত গুটিয়ে বসে আছো বাবা, লিখছো না? কখন লিখবা? আমি করে দেওয়ার পর? হ্যাঁ, দিয়ে আমি কি বসবো 10 মিনিট? পড়া বোঝো, লেখো, একসাথে দুটো কাজ করো। এত ব্রেনকে ডাল করে দিও না, হ্যাঁ? ব্রেন তোমার যথেষ্ট শার্প, সেটাকে আরো শার্প করো। কেন নিজের ব্রেনের পটেনশিয়াল কমাচ্ছ এত বাবা? যে না আমি আগে শান্ত মাথায় বুঝবো, তারপরে আরে বুঝতে বুঝতে তো লিখে নিতে পারবি, পেন চলবে, বোঝো, তাই না? তোমাদের ব্রেন যথেষ্ট শার্প, তোমরা তাকে আরো কি করছো? ভোঁতা করতে চাইছো, জং পড়ে, এটা ঠিক আছে, ব্রেন শার্প করো না। নো ম্যান ইজ পারফেক্ট বা নো ওম্যান ইজ পারফেক্ট, ঠিক আছে মেনে নিচ্ছি, বাট ইউ হ্যাভ টু গো টু দ্য পারফেকশন। তোমাকে পারফেকশনের দিকে যেতে হবে, চেষ্টা তো করতে হবে। এইগুলো পুরো করার পর এখন বসবো আমি 10 মিনিট, দিয়ে তুমি টুকবে, তাহলে আমি পড়াবো কতক্ষণ বাবা? তাই না? সবাই কি পাগল যে বোঝানোর সঙ্গে সঙ্গে লিখছে, নাকি তুমি সব থেকে বেশি চালাক একাই? নো। তো বেসিক্যালি তাই করতে হবে, এটা একটা সিম্পল লজিক। আর যদি মনে করো না এইসব করে আমি কি করব, তাহলে বাস ঠিক আছে, তাহলে চুপ করে এসি রাও, খাও, মাইনাটা দিয়ে দিও, তাহলেই হবে। আর কি বলতে পারি বলো? এর থেকে বেশি বেশি বলতে না। ক্লিয়ার হয়েছে? বাবা মা পরিশ্রম করছে রোদ্রে, তাই না? রোদ্রে পরিশ্রম করছে না বাবা?
এরকম করে মাথার ঘামটাকে এরকম করে ফেলছে, আর তুমি এখানে এসি, প্রত্যেকটা যেখানে পড়ছো প্রায় সব রুমে এসি আছে স্যারদের কাছে এখন, তাই না? কারণ স্যাররা নিজেরা তো এসি থাকতে পারবে না, স্যাররা তোদের জন্য এসি কিনে না, নিজেরা থাকতে পারবে না বলে। যাও, এসি কিনছি তো আমরা কালের জন্য, যাতে তোরা আরাম করে পড়তে পারছিস। গরম হলে পড়তে ভালো লাগে না, বিরক্ত লাগে, এই আছে ওই আছে, লাগে তো বল? ঘর যদি খুব গরম হতো ভালো লাগতো পড়তে, তাই না? তাহলে এসি চালিয়ে কেন দিয়েছি এত সুবিধা? সুবিধাটা এই কারণে দিয়েছি যাতে তোরা ভালো করে পড়তে পারিস। আর তোর বাবা মা বাইরে গিয়ে প্রচুর কষ্ট করছে, আর তুই পরীক্ষার হলে কি করবি? কোশ্চেন দেখবি, তখন তুই মাথার ঘাম মুছবি না, চোখের জল মুছবি, এরম করে দেখবি পেছনটা ভিজে গেছে, এরকম করে মুছে মুছে। আর কত পাতা উল্টাচ্ছিস আর চোখের জল, পাতা উল্টাচ্ছিস আর চোখের জল, কারণ কি? তখন তুমি পড়নি লেখনি, তাই না? বুঝতে পেরেছি ব্যাপারটা? চেষ্টাটুকু করো, তুমি যদি চেষ্টা করো তারপর ব্যর্থ হও, কিচ্ছু বলবো না, বাট তুমি চেষ্টা করার আগেই ব্যর্থ হয়ে যাচ্ছ ভাই, তাই না? চেষ্টা করার আগেই ব্যর্থ হয়ে যাচ্ছ, ইউ হ্যাভ টু ট্রাই না। চলো, বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার? এত ক্লিয়ার? এবার বলো, নিচ থেকে উপরের দিকে চাপ কাজ করছে। আচ্ছা, যখন চাপ কাজ করছে তাহলে এই ক্ষেত্রফলের ওপর কি একটা বল প্রযুক্ত হবে? হ্যাঁ না বলো? কারণ চাপ আর বলের সাথে একটা রিলেশন আছে। কি? চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এখন এই নিচ থেকে ওপরের দিকে বল বা প্লবতা বল বার করতে চাই, এটা কি প্লবতা বল? নিচ থেকে ওপর দিকে কাজ করছে, তাহলে সেই প্লবতা বল মানে কত হবে? চাপ গুণিত ক্ষেত্রফল। কারণ আগের দিন পড়ে দিয়েছি চাপ মানে কি হয়? বল বাই ক্ষেত্রফল। তাহলে বল সমান কি হবে? চাপ বাই এই বল, চাপ ইনটু ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে লিখতে পারি ঊর্ধ্বমুখী বল, কারণ ঊর্ধ্বমুখী চাপ ছিল, তাহলে ঊর্ধ্বমুখী বল মানে কি হবে? চাপ গুণিত ক্ষেত্রফল। এটা কি ক্লিয়ার? এত দূর পর্যন্ত কোনো সমস্যা আমাকে বলবা? তাহলে ঊর্ধ্বমুখী বল, আরে ঊর্ধ্বমুখী বলটাকে কি প্লবতা বলে? হ্যাঁ না বলবি? ঊর্ধ্বমুখী বলকে কি বলি আমরা? তাহলে চাপ কত ছিল রে? চাপ ছিল স্যার এলডিজি, আর ক্ষেত্রফল কত ছিল স্যার? এল স্কোয়ার। এই ঊর্ধ্বমুখী বল এটাকে কি বলছি আমরা? প্লবতা। অতএব প্লবতা সমান এল কিউব ডিজি। কিন্তু এল কিউবটা দেখতে ভালো লাগছে না। আচ্ছা বল, এল কিউব মানে কি? ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, তার আয়তন কত হয় রে? জানিস? জানিস না? আচ্ছা, সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি জানিস, ঘনত্ব আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতাটা কি জানিস? একটা সমকোণী চৌপল মানে ইটের কথা ভাব, ইট, তার যদি তুই দৈর্ঘ্য জানিস, প্রস্থ জানিস, উচ্চতা জানিস, তাহলে তার আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে আমরা এখানে মাথায় রাখবো যে সমকোণী চৌপলের আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই কি হবে? এল। হ্যাঁ না বল? সেই জন্য তার আয়তন কত হবে? এল গুণিত এল গুণিত এল কত হবে? এল কিউব। তাহলে এই এল কিউবটা কি ওই ঘনকের আয়তনকে প্রকাশ করে? হ্যাঁ না বলবি? সেই জন্য আমরা কি লিখবো? প্লবতা সমান ভিডিজি। প্লবতা সমান ভিডিজি, ভিটা মানে হচ্ছে এল কিউব। তাই একটা কথা এখানে লিখে রাখবো, প্লবতা সমান এটা হওয়ার পর, এতটা হওয়ার পর একটা কথা লিখে রাখবো, প্লবতা সমান নিমজ্জিত বস্তুর আয়তন, প্লবতা সমান এত দূর হওয়ার পর প্লবতা সমান নিমজ্জিত বস্তুর আয়তন গুণিত তরলের ঘনত্ব, নিমজ্জিত বস্তুর আয়তন গুণিত তরলের ঘনত্ব গুণিত অভিকর্ষজ ত্বরণ। তাহলে প্লবতা সমান নিমজ্জিত বস্তুর আয়তন গুণিত তরলের ঘনত্ব গুণিত অভিকর্ষজ ত্বরণ। ক্লিয়ার হয়েছে? বুঝাতে পেরেছি? সবার ক্লিয়ার হয়েছে? প্লবতা সমান নিমজ্জিত বস্তুর আয়তন গুণিত তরলের ঘনত্ব গুণিত অভিকর্ষজ ত্বরণ। তাহলে হচ্ছে প্লবতার রাশিমালা। তাহলে প্লবতার রাশিমালা কি লিখলাম? প্লবতা সমান নিমজ্জিত বস্তুর আয়তন গুণিত তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ।
সেই জন্য আমরা বলেছিলাম নিমজ্জিত বস্তুর আয়তন বাড়লে প্লবতা কি হবে? বাড়বে। তরলের ঘনত্ব বাড়লে প্লবতা কি হবে? বাড়বে। আর অভিকর্ষের ত্বরণের মান তো মোটামুটি ধ্রুবক থেকে পাল্টায় না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? কোনো সমস্যা বলবো আমাকে। ক্লিয়ার? চলো নেক্সট। প্লবতা কেন্দ্র কাকে বলে? এটি কোথায় অবস্থান করে? ধরো কোনো একটা বস্তু, একটা তরল ছিল, তরল আছে, এবার এই তরলটার ওপর যদি আমি একটা বস্তুকে এখানে আমি ডোবানোর চেষ্টা করি, তাহলে এখান থেকে কিছুটা তরল অপসারিত হবে, হ্যাঁ না না বলতো? কিছুটা তরল দূরে দূরে পালিয়ে যাবে, হ্যাঁ না না বল? তাহলে এখন আমরা কি বলতে পারি যে এই যে বস্তুটা ডোবা আছে এটা হচ্ছে অপসারিত তরলের আয়তন, হ্যাঁ না না বল? এটা অপসারিত তরলের আয়তন। সেই অপসারিত তরলের আয়তন এইটা। তাহলে এই অপসারিত তরলের যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে বলা হয় তার প্লবতা কেন্দ্র। তার মানে কোনো একটা বস্তুকে ডোবানোর সময় সে যতটা পরিমাণ তরলকে কি করলো? অপসারিত করলো, সেই অপসারিত তরলের আগে যে কেন্দ্রটা ছিল সেটাকে কি বলা হবে? প্লবতা কেন্দ্র। তাহলে কোনো একটা বস্তুকে যখন কোনো একটা তরলে বা প্রবাহিতে নিমজ্জিত করা হচ্ছে, তখন সেই তরল বা প্রবাহীর একটা কি ছিল? কেন্দ্র ছিল। সেই কেন্দ্রটাকে বলছি আমরা প্লবতা কেন্দ্র। এখানে দুটো কনসেপ্ট মাথায় আসতে পারে, ভর কেন্দ্র আর ভার কেন্দ্র। ভর কেন্দ্র কাকে বলে? যে বিন্দু দিয়ে কোনো বস্তুর সমস্ত ভর কাজ করে তাকে কি বলা হয়? ভর কেন্দ্র। যে বিন্দু দিয়ে কোনো বস্তুর সমস্ত ভর কাজ করে তাকে কি বলা হয়? ভর কেন্দ্র। আর যে বিন্দু দিয়ে বস্তুর সমস্ত ভার কাজ করে তাকে কি বলা হয়? ভার কেন্দ্র। ভার আর ভর এক জিনিস নয়। ভর মানে হচ্ছে বস্তুর মাস, কতটা পদার্থ আছে, আর ভার মানে কি? ওজন। তাহলে কোনো একটা বস্তুর যে বিন্দু দিয়ে সমস্ত ভর কাজ করে তাকে বলা হয় তার কি? ভর কেন্দ্র। আর যে বিন্দু দিয়ে কোনো বস্তুর সমস্ত ভার বা ওজন কাজ করে তাকে কি বলা হয়? ভার কেন্দ্র। তাহলে কোনো বস্তুর ভর যে বিন্দু দিয়ে কাজ করে তাকে কি বলে? ভর কেন্দ্র। আর যে বিন্দু দিয়ে সমস্ত ভার বা ওজন কাজ করে তাকে কি বলে? ভার কেন্দ্র। বুঝতে পারলাম ব্যাপারটা? ভর কেন্দ্র আর ভার কেন্দ্র নিয়ে কোনো সমস্যা আছে বলবো আমাকে? ভর কেন্দ্র ভার কেন্দ্র নিয়ে কোনো সমস্যা? প্লবতা কেন্দ্র কাকে বলে বুঝতে পেরেছো? কোনো একটা বস্তুকে কোনো তরলে নিমজ্জিত করলে সেই তরলটা আগে যে অবস্থায় ছিল সেই জায়গার কেন্দ্রকে কি বলা হয়? প্লবতা কেন্দ্র। সংজ্ঞা বই আছে, পড়ে নেবা। স্প্রিং তুলার সাহায্যে কোনো একটা বস্তুর কি নির্ণয় করা? প্লবতা নির্ণয় করা। তাহলে প্লবতা নির্ণয় তো সোজা জিনিস সব থেকে। দেখো আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি, জাস্ট 2 মিনিটে বুঝিয়ে দিবে। ধর কোনো একটা বস্তুকে বায়ুতে ওজন করলাম, বায়ুতে ওজন করলাম মানে জাস্ট ইমাজিন কর যে এই রকমই বস্তুটা যেটা আছে দেখতে পাচ্ছিস, ঠিক আছে, এরকম একটা বস্তু, ঠিক আছে, এরকমই একটা বস্তু কাকে আমি বায়ুতে ওজন করলাম। হ্যাঁ, বায়ুতে ওজন করলাম। ধর বায়ুতে ওজন করে দেখলাম হলো 10 নিউটন। বায়ুতে ওজন করলাম 10 নিউটন হলো। এবার ধর বস্তুটাকে কোনো একটা তরলে আংশিক ডুবিয়েছি, দেখ আংশিক, পুরো ডুবাইনি, দেখ আংশিক ডুবিয়েছি। তাহলে কোনো একটা তরলে বস্তুটাকে কি ডুবিয়েছি? আংশিক ডুবিয়েছি। তখন দেখলাম তার ওজন হলো 9 নিউটন। বল ওজন কমবে না কমবে না? কমবে। কেন ওজন কমবে? কারণ স্যার নিচ থেকে ওপরের দিকে কি কাজ করছে স্যার? নিচ থেকে ওপরের দিকে কি কাজ করছে? প্লবতা। প্লবতা তার ওজনকে কি করছে? কমিয়ে দিচ্ছে। তাহলে স্যার কত কমলো এখানে? 1 নিউটন। তাহলে প্লবতা কত হবে? 1 নিউটন। বুঝতে পারলাম ব্যাপারটা? এবার দেখ এখানে যখন পুরো ডুবিয়ে দিয়েছি, ধর এখন বস্তুটার ওজন কাজ করছে 7.5 নিউটন, তাহলে প্লবতা নিশ্চয়ই কত হয়েছে স্যার? 10 থেকে 7.5 বাদ দিলে কত হয়ে যাবে? 2.5 নিউটন। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে স্প্রিং তুলার সাহায্যে প্লবতা কি করে নির্ণয় করবি? বায়ুতে ওজন মাপ আর বস্তুটাকে তরলে ডোবা, যতটা ওজন কমলো সেটা হচ্ছে তার কি? প্লবতা। হ্যাঁ না না বল? তাহলে কোন একটা বস্তুকে বায়ুতে ওজন মাপ আর সেই বস্তুটাকে কিসে ডোবা? তরলে ডোবা, দিয়ে তার ওজন মাপ, ওজন যতটা কমলো সেটা হচ্ছে তার কি? প্লবতা। বুঝতে পারলি ব্যাপারটা? কোনো সমস্যা বলবে আমাকে? কোনো সমস্যা বলবে আমাকে? তাহলে কোনো একটা বস্তুর বায়ুতে ওজন মাপো আর কিসে মাপো? তরলে ডুবিয়ে মাপো, যতটা ওজন কমলো সেটা হচ্ছে তার কি? প্লবতা। তো একটা কথা দেখ, বস্তুকে কম ডুবিয়েছিলাম, প্লবতা কি ছিল? কম। বস্তুকে পুরো ডুবিয়ে দিয়েছি, প্লবতা কি হয়ে গেছে? বেড়ে গেছে। সেজন্য আমরা কি বললাম? প্লবতা নিমজ্জিত বস্তুর আয়তনের উপর নির্ভর করে। তুমি যত বেশি ডোবাবা প্লবতা তত বেশি কাজ করবে। ক্লিয়ার হচ্ছে? না জানি স্কুলে কত পরীক্ষায় পেয়েছিস? কত পেয়েছিস? 36। এত কম হলো কেন? অঙ্কে কত পেলি? 40। খারাপ হয়েছে অঙ্ক? তোদের কি স্কুলে অঙ্ক পরীক্ষা টাফ ছিল নাকি কোশ্চেন? মানে অঙ্ক নিয়ম হয় নাকি আবার? মানে অঙ্ক তো অঙ্ক, নিয়মের আবার কি আছে?
প্রসেস তো নয়, বেসিক্যালি অঙ্ক তো অঙ্ক, না জীবনের অঙ্কের সমাধান কি হবে? জীবনের অঙ্কের সমাধান তুমি একরকম সমাধান দেবে, ওরকম সমাধান দেবে। উদাহরণ দিচ্ছি, ধরো সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে, তোমার জীবনের অঙ্ক কি করবা? কেউ কেউ কি হতে পারে ওখানে চুপচাপ দাঁড়িয়ে তাহলে খা, কি করবি আর কিছু করতে পারবো না, বাঘ তো খাবে। আরেকজন কি হবে, যে আশেপাশে পাথর টাথর থাকলে বাঘকে ভয় দেখাবে, যে বাঘের সাথে লড়াই করবো চল। আরেকজন কি হবে, পালাতে পারে। তিনটে সমাধান হলো, তাই না? বুঝতে পারছি। তো আমাদের ফিজিক্সেরও বা যে কোনো প্রবলেম, একটা প্রবলেমের অ্যাপ্রোচ বিভিন্ন রকম হতে পারে। তোমার ফাইনাল ডেস্টিনেশন ঠিক থাকলে ঠিক, এবার তুমি যদি গাঁজাখড়ি দিয়ে মেলাও সেটা আলাদা কথা। হ্যাঁ স্যার মাঝ পথে যা ইচ্ছা তাই করলাম, দিয়ে ফাইনাল উত্তরটা আমার মুখস্থ করে দাও, তাহলে ভুল, তাহলে কিছু করার নাই। তাহলে এখানে ম্যাডামকে কোনো দোষ দেওয়া না, স্যারকে কোনো দোষ দেওয়া নাই। কিন্তু যদি তোমার প্রসেসের মধ্যে কোনো রকম ভুল না থাকে, দেয়ার ইজ লজিক, যদি লজিক ঠিক থাকে তাহলে তোমার সায়েন্স ঠিক আছে। সায়েন্স কিচ্ছু মানে না, অনলি লজিক, লজিক ছাড়া মানবেই না সায়েন্স। তুমি লজিক দাও, সায়েন্স রেডি আছে। আমার এখানে লজিক দাও, এই লজিক বলো, আমার কি ভুল আছে এখানে? তো আমার লজিক যদি ঠিক থাকে, আমার সায়েন্স ঠিক থাকে। কিন্তু আমাদের প্রফেসর ছিলেন, ঠিক আছে, মেহেদি কালাম স্যার, তো তিনি বারবার পড়ানোর সময় বলতো লজিক। আমি লজিক কথাটা ওনার কাছ থেকে শিখেছি, ঠিক আছে। তিনি যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রফেসর ছিলেন, পড়ানোর ভালো পড়াতেন। খালি একটা কথা বলতো যে লজিকটা বুঝেছো, লজিকটা বুঝেছো। এই যে লজিক কথাটা বলি আমি ওখান থেকে, কারণ কি আমার খুব ভালো লাগে কথাটা, ইন দ্য সেন্স যে ঠিকই তো, প্রত্যেকটাতে তো লজিক আছে। যেখানেই লজিক নাই সেখানে সায়েন্স নাই। অ্যাকচুয়ালি তোমাকে লজিক দিতে হবে, দেয়ার ইজ সাম কাইন্ড অফ থিং যেটা তোমাকে বুঝতে সাহায্য করবে। আমি এখনো পর্যন্ত কি বুঝলাম, প্লবতা কেন্দ্র, প্লবতা কেন্দ্র, দেয়ার ইজ এ লজিক, যে প্লবতা যেখানে কাজ করছে তার কেন্দ্র। হ্যাঁ না বলো তো, প্লবতা কেন্দ্র তো লজিক, তো এগুলো সব তো লজিক যদি ঠিক থাকে তোমার ম্যাথসে, তাহলে কাটার কোনো প্রবলেমই নাই। ফিজিক্সের ক্ষেত্রে আমি তাই বলছি, যদি তোমার লজিক ঠিক থাকে। যেমন অনেকে পছন্দ করে যে এই ভাষাটা হলে সব থেকে ভালো, হ্যাঁ মানছি সব থেকে ভালো, সেগুলো ক্রিটিসাইজ করতে পারি না। যেমন ধরো আমি কথা মানে বলছি যে তুমি যদি বলো যে একটা রচনা লেখো, ঠিক আছে, তুমি যে ভাষা দিয়ে রচনা লিখবে, তোমার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা এক হবে না, তাই না? হবেই না চিন্তা ভাবনা, এটাকেই সাহিত্য বলা হয়। বাট সায়েন্সে কি হবে, নো, তোমার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা মিলবে। হ্যাঁ হতে পারে তুমি ডাচ ভাষায় বলছো, তুমি স্প্যানিশে বলছো, আমি ইংলিশে বলছি, বাট মিলবে তো একই। যেমন আমাদের যিনি হাইজেনবার্গ, নিলস বোর, এনারা তো সব জার্মানের ছিলেন, তো তারা জার্মান ভাষায় লিখে গেছেন। জার্মান ভাষা বলে কি তাদের ফিজিক্স আলাদা আর আমাদের বাংলা ফিজিক্স আলাদা? না ভাই, সবই তো একই। আমরা ভাষাগুলোকে আলাদা বলছি, তারা ফোর্স বলেছে, আমরা বল বলছি। কিন্তু ফোর্স মানে এম ইন্টু এ, বল মানে ভর গুণিত ত্বরণ, এটা চিরন্তন সত্য। এবার তোমার বইয়ে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ আছে, আর এফ ইকুয়াল টু এম এ নাই বলে কেটে দেবো আমার নাই, এটা কি লজিক ভাই? দেয়ার ইজ নো লজিক, তাই না? সো ইটস নো, কিচ্ছু নাই। সাহিত্যের ক্ষেত্রে আমি একদম সিম্পল কথা বলছি, দেখো তোমার সাহিত্য আমার কাছে পছন্দ নাও হতে পারে, কথা মানে বলছি, ঠিক আছে, নাই পছন্দ হতে পারে, তো সেক্ষেত্রে আমি নাম্বার কম দিতে পারি। সাহিত্যের ক্ষেত্রে ইটস ফুললি অ্যালাউড, ঠিক আছে। আমার রবীন্দ্রনাথ লেখা নাই পছন্দ হতে পারে, আমি 0 দেবো, ভালো লাগবেই আমার রবীন্দ্রনাথ লেখা, হতে পারে। তো আমার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা খুব ভালো লাগতে পারে, কথা মানে বলছি। সে বলে আমি রবীন্দ্রনাথকে 0 দিচ্ছি মানে রবীন্দ্রনাথ ইটসেলফ ইজ এ 0, নো ভাই, তিনি লেজেন্ড, তিনি আল্ট্রা লেজেন্ড, আমার কাছে তার ভালো না লাগতে পারে। সো দেয়ার ইজ চয়েস, বাট এখানে কি চয়েস আছে তোর কাছে? দেয়ার ইজ নো চয়েস, ই ঠিক, একটু কিছু করতে পারবি না। তো ভাই সবাইকে একই কথা বলি যে ইফ দেয়ার ইজ লজিক ঠিক থাকে ভাই, নাম্বার দিতে বাধ্য। তাই এইসব নিয়ে মন খারাপ একদমই করবে না, মাধ্যমিক কাটবেই না, ঠিক আছে, ও নাম্বার দেবেই দেবে, চিন্তা করো না ওই নিয়ে। হয়তো এখানে প্রবলেম হতে পারে, হয়তো তোমরা হয়তো ঠিকঠাক করে লেখোনি, আমি এটাই ধরে চলবো। ম্যাডাম কাটবেন এটা হতে পারে না, যে কোনো না কোনো লজিক তো ভুল আছেই। লজিক খোঁজো, ভুল কোথায় আছে, লজিক যদি ঠিক থাকে অবভিয়াসলি তাহলে হয়তো বাই চান্সলি হয়েছে, আদারওয়াইজ তো ভুল করে না খুব একটা, ঠিক আছে, তাই না? আমি টিচার, দেখো আমি তো টিচারের সাইডই নেবো, বলো। যাও, জোকসা পাঠ, বুঝতে পেরেছো কনসেপ্টটা? চলো, লজিক থাকলে পরে ঠিক আছে, অঙ্ক ভালো করে দেখবা, পড়ো, অঙ্ক কারো। এবার সব কেটে দিয়েছে এটা বলা কেমন অন্যায় ভাই, সব কেটে দেয় কখনো কোনো ম্যাডাম? হ্যাঁ, তাহলে ভুল তো করেছিস তোরা, এটুকু মান, ভুল করেছিস। চল, ভাষণ ও নিমজ্জন দেখ। ভাষণ ও নিমজ্জন, ভাষণ মানে কি, ঠিক আছে, আজকে এখন তো প্রায় ভাষণ শুনতে পাবা, ঠিক আছে, এই ভাষণ আলাদা, ঠিক আছে। যে আমরা যে ভাষণ এখন শুনতে পাচ্ছি, মঞ্চে দাঁড়িয়ে চিৎকার চিৎকার করে ভাষণ করছে, দুদিন পর তাদেরই ভাষণ হবে, মানে ভাষণ হয়ে যাবে, কেউ জিতবে কেউ তো হারবে অবভিয়াসলি, ঠিক আছে। যাই হোক, ভাষণ মানে কি, কোনো বস্তুর ভাষা, ভেসে থাকা। আর নিমজ্জন মানে ডুবে যাওয়া।
তাহলে কোনো একটা বস্তুকে যদি কোনো একটা প্রবাহীর মধ্যে ছেড়ে দাও, তোমাকে যেতে হবে, তাই তো? কাকে যেতে হবে যেন 12:30টায়? তোমাকে। তাহলে কোনো একটা বস্তুকে যদি কোনো একটা তরলের ওপর ছেড়ে দাও, তাহলে সেই তরলটার ওপর বস্তুটা ভাসবে না নিমজ্জিত হবে, এটা ডিপেন্ড করবে কিছু ক্রাইটেরিয়ার উপর। সেটা পরে আলোচনা করছি। আগে বুঝি ভাষণ। যদি বস্তুটা তার ওপরে থাকে বা যদি তরলের নিচে না পৌঁছে যায় ততক্ষণ সেটা ভাষণ। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমি একটা বস্তুকে ফ্লোট করাচ্ছি, ভাসাচ্ছি, দেখো দুটো অবস্থাতে ভাষণ, এটা ভাসছে এটা ভাসছে। এটা কেমন ভাসছে? হ্যাঁ ভাসছে, কারণ এটা ডুবে ভাসছে। হ্যাঁ না বলো, ও ডুবে গেছে কিন্তু ভাসছে। ও যতক্ষণ না তলদেশে পৌঁছাবে ততক্ষণ না নিমজ্জন নয়। তাই নিমজ্জনের সংজ্ঞাটা আগে বোঝো। তাহলে কোনো একটা বস্তুকে কোনো একটা তরলের মধ্যে ছেড়ে দিলে যদি সে একদম নিচে প্রবেশ করে যায়, এবং নিচে প্রবেশ করে যায় মানে তলদেশে পৌঁছে যায় এবং সেখানে স্থির হয়ে যায়, এটাকে কি বলছি? নিমজ্জন। তাহলে কোনো একটা বস্তুকে কোনো একটা তরলে ডোবালে পরে যদি সেই বস্তুটা সেই তরলের তলদেশে পৌঁছে যায় এবং স্থির হয়ে যায়, তাকে কি বলবা? নিমজ্জন। এবার যদি না হয় তাহলে বস্তুটা ওপরে থাকতে পারে বা তরলে ডুবে গেছে কিন্তু সেই হচ্ছে কি ভাসছে, ডুবে ভাসছে, তাই না? এইরকম বস্তুকে বলি আমরা কি? ভাষণ। তাহলে ভাষণের দুটো শর্ত হতে পারে নাকি? একটা এটা আর একটা এটা। দেখো তো দুভাবে হতে পারে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আর নিমজ্জন বুঝতে পেরেছি। তাহলে ভাষণ নিমজ্জন কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? এই পুরো জিনিসটা কোথায় আছে? আমাদের নোটসে আছে। হ্যাঁ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো এটা লেখার দরকার নাই, নোটসে আছে, পেয়ে যাবা। ভাষণ নিমজ্জন কি বুঝতে পেরেছি? টপিকটা মনে রাখবা। ভাষণ ও নিমজ্জন পেয়েছো, এই নোটস খুলেছো, পেয়েছো? ভাষণ ও নিমজ্জন পেয়েছো নোটসে? এই ছেলে বলতে পারছি না, পেয়েছো তো? ভাষণ ও নিমজ্জন ক্লিয়ার হয়েছে? ফ্লোটেশন আর হচ্ছে ইমার্সন ক্লিয়ার। এবার এখানে আমরা আলোচনা করছিলাম সেই ভাষণ আর নিমজ্জনটা। তাহলে কোনো একটা বস্তুকে দেখো এইভাবে রেখেছি, তাহলে কোনো বস্তুকে যখন এইভাবে রেখেছো তার উপর কটা বল কাজ করছে? স্যার দুটো। হ্যাঁ না বলবি? দুটো বল কাজ করছে। একটা দুটো বল কি? যে একটা বল বস্তুকে নিচের দিকে টানছে, সেটার নাম কি রে? ওজন। আর ওপরের দিকে কি কাজ করছে স্যার? প্লবতা। প্লবতা। এবার বল এই কেসে কি হয়েছে? স্যার প্লবতার মান কি ওজনের থেকে বেশি বলেই তো ভাসছে এইভাবে। দেখ বস্তুটাকে যদি কমপ্লিটলি ডুবিয়ে দিতাম, ছেড়ে দিলে বস্তুটা আবার উপরে উঠে যেত। কেন? স্যার প্লবতা বেশি বলে তো। হ্যাঁ না বল। তাহলে একটা থামস আপের খালি বোতলকে যদি জলের মধ্যে ডুবিয়ে পুরো ডুবিয়ে ছেড়ে দিস, বোতলটা ক্রাপ হয়ে যাবে। কেন? কারণ প্লবতার মান কি? বেশি। প্লবতা বেশি বলে সে উপরে উঠে গেল। বুঝতে পারছি ব্যাপারটা? না বুঝতে পারছি না? প্লবতা বেশি বলে, তাই না? তাহলে কোনো একটা বস্তুকে এরকম ভাবে, তার মানে কেউ যদি পড়াশোনা করতে চায় তাকে যদি আমি নিচে টেনে নামিয়ে দিই, না পড়তে হবে না, ও বেটা ঠিক কি হবে? পড়তে শুরু করবে। হ্যাঁ না বল, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? আর এ কি হচ্ছে? ডুবে ডুবে জল খাওয়া বলে না? ঠিক আছে, ডুবে ডুবে জল খাচ্ছে, ঠিক আছে। ও বাইরে পড়ছে কিন্তু তোকে বলছে না যে পড়ছে কতটা, কি পড়ছে না পড়ছে। আমার তো কিছুই হয়নি রে, অথচ সে বেটা ক্লাসে 40-39 পাচ্ছে। এটা বন্ধুদের মধ্যে দেখা যায় সবথেকে বেশি। আমার না আজকে কিচ্ছু পড়া হয়নি জানিস। ওরা লিখছে লুসিড সাপ্লিমেন্ট নিয়ে চলে যাচ্ছে, তাকিয়ে আছে ভাই কি বলছে, কত লিখছে, তাই না? এরকম বন্ধুদেরকে ক্লাসে ভালো করে চিনে রাখতে হয়, ঠিক আছে? কোনটা কাজ করে না বাবা? যতটা ওজন দিচ্ছে ততটা হ্যাঁ কাজ করছে বলে তো স্থির অবস্থায় আছে, বলে তো জিরো হয়েছে। এখানে তার কোনো আপাতত ওজন নাই, প্লবতার ওজন ক্যান্সেল আউট হয়ে গেছে। ওজন প্লবতা ক্যান্সেল আউট হয়ে তো ভাই চুপচাপ আছে। যদি ওজন বেশি হতো ঢুকে যেত, প্লবতা বেশি হলো হ্যাঁ পালিয়ে যেত। হ্যাঁ বলে তো হবে আছে। চলো এখানে দেখো, এবার তাকাও এইখানে দেখো, এই জায়গাটায় কি হচ্ছে? বস্তুটা হাফ ডুবে আছে, মানে পুরোটাই ডুবে আছে, কিন্তু দেখো তলদেশে পৌঁছায়নি। এখানে কি হচ্ছে? ভাসছে। তাহলে এই কেসের ক্ষেত্রে কি হবে স্যার? প্রথম কেসের ক্ষেত্রে আমরা যদি প্লবতাকে W2 বলি, ওজনকে W1 বলি, তাহলে স্যার প্লবতার মান ওজনের থেকে কি হবে? বেশি। সো W2 শুড বি গ্রেটার দ্যান কত হবে? W1। হ্যাঁ না বলে। কিন্তু এই কেসে কি হচ্ছে? বস্তুকে পূর্ণ ডুবিয়ে দিয়েছিস, তাহলে এখানকার ওজন আর প্লবতা পরস্পর কি হবে বলতো? সমান। হ্যাঁ না বল। এখানকার ওজন আর প্লবতা কি হবে? সমান। তাহলে সেকেন্ড কেসে হচ্ছে কি? W1 = W2। মাথায় রাখবি এই দুটো কেস হলে বস্তু কি হবে? ভাসবে। এটাকে কি বলা হয়? ভাষণ। হ্যাঁ না বলবি, তাই না? এটাকে বলা হয় কি? ভাষণ, তাই না? বুঝতে পেরেছি ব্যাপারটা? যখন প্রথম প্রথম কাউকে যখন পছন্দ হয় তখন কি ভাসি আমরা, ঠিক আছে। যেদিন ডুবে যাবো ব্যাটা সেদিন মরে গেলা। এবার ডুবে তোমাকে উঠতে হবে ওপরে, কিন্তু ডুবে যদি তলদেশে পৌঁছে যায়, ঠিক আছে, যা করছে সব ঠিক আছে, চলো এভাবে ঘুরে বেড়াবো, বাস তোমার জীবন শেষ হয়ে গেল। তাই এই অবস্থা থেকে এই অবস্থায় যাও, এখান থেকে এখানে যেও না, খতম হয়ে যাবে, টাটা বাই বাই, শেষ। তাহলে এখান থেকে এখানে গেলে হবে না, নো নো নো, এখান থেকে তোমাকে উপরে উঠতে হবে, তাই না? বন্ধু নিচে টানছে, বন্ধু ওই মেয়েটা তোকে লাইন দিচ্ছে, চল দেখ এবি ভালো, ও তোকে নিচে টানার চেষ্টা করছে, তুই বেটা বোকা, বুঝতেও পারছিস না। তুই কি হচ্ছে? হ্যাঁ রে ঠিকই তো বলছিস, হ্যাঁ দিয়ে এবার তুই ওর দিকে দেখতে শুরু করে দিবি, হ্যাঁ দেখি তো আমার দিকে তাকাচ্ছি না, ক্লাসে স্যার পড়াচ্ছে তুই ওই দিকে তাকিয়ে আছিস।
তুই আস্তে আস্তে কি হচ্ছে ডাউন হয়ে চলে যাচ্ছিস। না, দেখতেই পারে কি হয়েছে তাতে, আমার দুটো চোখ নাক কান আছে সব আছে, দেখ কি আছে। ঠিক আছে, ইগনোর কর, ইগনোর করতে শিখ জীবনে। ঠিক আছে, চল ভাগ, যা, জানি না কি হবে। পড়াশোনা কর, পড়াশোনার পিছনে দৌড়াবি, সবকিছু তোর পিছনে দৌড়াবে, তুই সবার পিছনে দৌড়াবি, পড়াশোনা তোর থেকে দূরে পালিয়ে যাবে। যেটা কোনো একটা ভাব। ঠিক আছে, বলছে না ঠিক আছে পড়াশোনা দূরে পালাক নাকি, এরকম ভাবলে হবে না। ঠিক আছে, জোকসা পাঠ, চলো এদিকে শোন। তাহলে এই দুটো কি হচ্ছে ভাসছে, এই দুটো কি হচ্ছে ভাসছে, আর এটা কি হচ্ছে নিমজ্জিত। নিমজ্জিত মানে এখানে ওজনের মান কি হবে প্লবতার থেকে বেশি, ওজন বেশি বলে তো নিচে চলে গেছে, বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে সেকেন্ড কেস হচ্ছে W1 গ্রেটার দেন কি হবে W2, এটা মানে কি হচ্ছে নিমজ্জন, এটা হচ্ছে নিমজ্জন। তুমি যেতে পারো, 12:30 বাজছে কিন্তু, হ্যাঁ তোমার যদি যেতে হয়। বলছে ক্লাস ছেড়ে তো যেতে ইচ্ছে করছে না নাকি, বাবা আসুক, বাবা কি ডাকবেন, আমি দেখতে পাচ্ছি না কিন্তু সিসিটিভিতে আসেনি এখন। ঠিক আছে, আসবেন তো, ঠিক আছে। তাহলে বস্তু নিমজ্জিত হয়ে গেছে, বুঝতে পারছি ব্যাপারটা কি। বাবা কিছু বলছে নাকি বন্ধু, এখনই গল্পটা সত্যি হবে না তো, খবরদার চামড়া তুলে দেবো আমি। ঠিক আছে, নুন লঙ্কা লাগে আবার চামড়া সাটাই দেবো, লে যা সারাক্ষণ পিঠ চুলকে বেড়াবি। ওই কি হলো, এত ক্লিয়ার হয়েছে, আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা? তাই প্লিজ ভাসো, ডুবিও না, হ্যাঁ ভাসতে থাকো, ভাসতে 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 ঠিক কিনারায় চলে যাওয়া, যেদিন ডুবে যাওয়া সেদিন শেষ, খতম। ঠিক আছে, আর উঠতে পারবো না। ঠিক আছে, কাতলা মাছের মতো খাপি খেতে ভাষণ নিমজ্জন, বুঝতে পেরেছিস? বল, কোনো সমস্যা? চলো, ভাসমান বস্তুর সাম্যের শর্ত। সাম্য মানে কি, সাম্য অবস্থায় ভাষণ। সাম্য 3 প্রকারের হয়, সুস্থির সাম্য, অস্থির সাম্য, নিরপেক্ষ সাম্য। কি বললাম? সুস্থির, অস্থির, নিরপেক্ষ। ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি, বইয়ে নাই, ভালো করে বোঝ। সুস্থির, অস্থির, আর কি বললাম, নিরপেক্ষ। দেখ, ধর আমি কথা মানে বলছি, এরকম একটা বস্তুকে আমি হাতের মধ্যে রেখেছি, এইভাবে যদি চুপচাপ সে এরকম বসে থাকে, দ্যাট ইজ কল্ড, এটাকে বলা হয় সুস্থির সাম্য। ততক্ষণ বলবো যদি বস্তুটাকে সামান্য পরিমাণ নড়িয়ে দিই, দিয়ে সে আবার আগের অবস্থায় চলে আসে, এটাকে বলছি সুস্থির সাম্য। যেমন ধর, আমি যখন হাতের মধ্যে এরকম করে একটা বইকে রাখবো, জাস্ট ভাব, দিয়ে এই বইটাকে আমি সামান্য পরিমাণ সরালাম, দেখ বিচ্যুত করলাম, ও কি আবার আগের অবস্থায় চলে এলো, ও কি আবার আগের অবস্থায় চলে এলো। এই সাম্যটাকে বলছি সুস্থির সাম্য। এই সাম্যটাকে কি বলছি? সুস্থির সাম্য। কিন্তু আমি ধর বস্তুটাকে এইভাবে রেখেছিলাম, বইটাকে এইভাবে সাম্য অবস্থায় আছে, কিন্তু আমি সামান্য সরালাম, ও কি আবার আগের অবস্থায় আসতে পারবে? নতুন একটা সাম্য পেয়ে যাবে, হ্যাঁ না বল? অস্থির সাম্য। বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে সুস্থির মানে কি, এইভাবে আছে, আমি ওকে সামান্য পরিমাণ বিচ্যুত করলাম, আবার আগের অবস্থায় চলে এলো, সুস্থির। কিন্তু এইভাবে রেখেছো, বস্তুটাকে সামান্য নড়ালা, ও আবার নতুন সাম্য অবস্থা পেয়ে গেল, অস্থির। কিন্তু ধরো এমন একটা সিচুয়েশন যে বস্তুটাকে এইভাবে রেখেছো, এই অবস্থায় সাম্য আছে, কিন্তু সরলে পরে এসে কি হচ্ছে, সেই অবস্থায় নতুন আর একটা সাম্য অবস্থান অর্জন করে নিচ্ছে, সেটাকে বলছে নিরপেক্ষ সাম্য। আমরা সুস্থির আর অস্থিরটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। সুস্থির সাম্য, যেখানে বস্তুটাকে সরালে পরে সে আবার আগের অবস্থায় ফেরত আসবে, অস্থির, সে আগের অবস্থায় আসতে পারবে না। সাম্য অবস্থায় ভাষণের ক্ষেত্রে শর্ত, যদি ভাষণের শর্ত দেখো, এটা তো যা ছিল তাই, বস্তুর ওজন আর প্লবতা সর্বদা কি হতে হবে, সমান। তাহলে বস্তুর ভাষণের শর্ত একটু আগে যা বললাম, প্লবতা আর ওজনের মান সর্বদা কি হতে হবে, সমান। প্লবতা আর ওজনের মান সর্বদা কি হতে হবে, সমান। বুঝতে পারলাম ব্যাপারটা? প্লবতা আর ওজনের মান কি হবে, সমান। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? সাম্যের শর্ত কি, বস্তুর ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই উল্লম্ব রেখায় অবস্থান করতে হবে। দেখ বোঝানোর চেষ্টা করছি, দেখ চল, এটা চেষ্টা করছি, দেখ বোঝানোর। দেখ ধর কোন একটা বস্তু এইভাবে আছে, ভাসছে, হ্যাঁ ক্লিয়ার। এবার এইটার ধর প্লবতা কেন্দ্র এই জায়গাটা, ধর আমি কথা বলছি প্লবতা কেন্দ্র এই জায়গাটা, ক্লিয়ার। প্লবতা কেন্দ্র এই জায়গাটা না, ধর এই জায়গাটা ধর, বাদ দে, এই জায়গাটা প্লবতা কেন্দ্র ধর। আর বস্তুর ভার কেন্দ্র কোন জায়গাটা, এই জায়গাটা। যদি বস্তুর ভার কেন্দ্র আর প্লবতা কেন্দ্র একই উল্লম্ব রেখায় থাকে, তাহলে এই রকম সাম্যকে আমরা বলছি কি, বস্তুর সুস্থির সাম্য। তাহলে দেখ, এটা হচ্ছে একটা উল্লম্ব রেখা, উল্লম্ব রেখা মানে ভার কেন্দ্রগামী রেখা। এই উল্লম্ব রেখায় যদি প্লবতা কেন্দ্র অবস্থান করে, সেই রকম সাম্যকে বলছি সুস্থির সাম্য। মানে এইভাবে থাকলে বস্তু থাকবে। কিন্তু যদি এরকম হতো ভাব, এরকম যদি হতো ভাব, বস্তুকে যদি এইভাবে রাখতাম, তাহলে দেখ প্লবতা কেন্দ্র এখানে আছে, ভার কেন্দ্র এখানে আছে, দেখ এটা হচ্ছে ভার কেন্দ্রগামী রেখা, দেখ প্লবতা কেন্দ্রটা ভার কেন্দ্রের মধ্যে নাই,
তখন এই ভার কেন্দ্রটা এই প্লবতা কেন্দ্রের দিকে সরে যাবে, বস্তুটা সামান্য সরে যাবে। হ্যাঁ না বল, দিয়ে কি হয়ে যাবে বলতো, বস্তুটা দেখবি এইভাবে ভাসবে। হ্যাঁ না বল, ইয়েস অর নো? বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? তাহলে এইভাবে রাখলে বস্তু ভাসবে না, এইভাবে ভাসবে। কেন? দেখ, প্লবতা কেন্দ্র আর ভার কেন্দ্র কি থাকবে, একই রেখা বরাবর থাকবে। তাহলে কোন বস্তুর ভার কেন্দ্র আর প্লবতা কেন্দ্র যদি একই উল্লম্ব রেখা বরাবর থাকে, তখন বস্তু কি হবে, সাম্যাবস্থায় কি হবে, ভাসবে। কখন ভাসবে? যদি তার ওজন আর প্লবতা সর্বদা কি হয়ে যায়, সমান। তাহলে কোন বস্তুর ওজন আর প্লবতা যদি সমান হয়ে যায়, আর কোন বস্তুর প্লবতা কেন্দ্র আর ভার কেন্দ্রগামী উল্লম্ব রেখা একই সরল রেখায় থাকে, তখন বস্তু কি হবে, সাম্যাবস্থায় ভাসবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে সাম্যাবস্থায় ভাষণের শর্ত আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি। সবাই পয়েন্ট দুটো মাথায় রাখবে প্লিজ, নোট ডাউন করার দরকার নাই, টপিকটা লিখে রাখো, নোটসে অ্যাভেলেবেল আছে, নোটসে অ্যাভেলেবেল আছে, চিন্তা করো না, এগুলো সব দেওয়া আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ক্লিয়ার? কোনো সমস্যা? বলবে। তরলে নিমজ্জিত বস্তুর নিমজ্জিত অংশ ও বস্তুর প্রকৃত আয়তনের সঙ্গে আমরা কি করতে পারছি, ওই তরলের উপাদানের ঘনত্বের সম্পর্ক বার করতে চাইছি। ধর এটা একটা তরল, এটা একটা তরল, এর মধ্যে ধর কোন একটা বস্তুকে ডুবিয়ে রেখেছিস, এই বস্তুটার আয়তন ধর ভি। তাহলে আমরা কি ধরছি, বস্তুর আয়তন। ধর বস্তুর আয়তন কত স্যার, না তো বস্তুর আয়তন হচ্ছে ভি, আর বস্তুর ঘনত্বকে ধরলাম ডি, ক্যাপিটাল ডি ধর। তাহলে বস্তুর আয়তনকে কি ধরলি, ভি, বস্তুর ঘনত্বকে কি ধরলি, ডি। এটা বস্তু। তাহলে বলতো বস্তুর ওজন কত হবে, ভিডিজি। হ্যাঁ না বলতো, বস্তুর ওজন কত হবে, ভিডিজি। একটু আগে কি ওজন মানে ভিডিজি পড়ালাম, তাহলে বস্তুর ওজন কত হবে স্যার, ভিডিজি। হ্যাঁ না বলবে। তাহলে বস্তুর ওজন হচ্ছে ভিডিজি। তাহলে বস্তুর ওজন সমান ভিডিজি। এটা ক্লিয়ার? কারো সমস্যা বলবে আমাকে। এটা ক্লিয়ার? কারো সমস্যা বলবে আমাকে। ক্লিয়ার? এবার বলতো এইটুকু অংশ কি নিমজ্জিত অংশের আয়তন? হ্যাঁ না বল। তাহলে নিমজ্জিত অংশের আয়তন কত, আমরা ধরলাম ছোট হাতের ভি। নিমজ্জিত অংশের আয়তন, তাহলে নিমজ্জিত অংশের আয়তন কত ধরলাম, ছোট হাতের ভি। হ্যাঁ না বলবি। নিমজ্জিত অংশের আয়তন কত ধরলাম, ছোট হাতের ভি। আর যে তরলে ডুবে আছে সেই তরলের ঘনত্বটাকে ধরলাম ছোট হাতের ডি। তরলের ঘনত্ব সমান ছোট হাতের ডি। বলতো প্লবতা মানে কি পড়িয়েছিলাম একটু আগে, প্লবতা মানে কি পড়িয়েছিলাম, নিমজ্জিত অংশের আয়তন গুণিত তরলের ঘনত্ব ইন্টু জি। হ্যাঁ না বল। তার মানে প্লবতা মানে কি লিখবো, ছোট হাতের ভি ডি জি। হ্যাঁ না বল। এবার বল, বস্তুটা এখানে ভাসছে, একটু আগে ভাষণের শর্ত কি বললাম, প্লবতা আর ওজন পরস্পর কি হবে, সমান। হ্যাঁ না বল। তাহলে যেহেতু বস্তুটা ভাসছে, তাই প্লবতা আর বস্তুর ওজন পরস্পর কি হবে, সমান। তাহলে এখানে লিখবো যেহেতু বস্তু ভাসছে তাই প্লবতা সমান বস্তুর ওজন। এটা কি ক্লিয়ার হয়েছে সবার? বলবে। এটা কি ক্লিয়ার হয়েছে সবার? বলবে। বুঝতে পেরেছো? এখন প্লবতা কত রে, প্লবতা মানে ভিডিজি। এটা মানে কত, ভিডিজি। জিজি কাটো, স্মল ভি বাই ক্যাপিটাল ভি সমান ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এটা হচ্ছে সম্পর্ক। বুঝতে পারলো ব্যাপারটা? স্মল ভি বাই ক্যাপিটাল ভি মানে ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এতদূর ক্লিয়ার? কোনো সমস্যা? বলবে। না বুঝতে পেরেছিস? সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাঁড়ালাম, আর দাঁড়াতে পারছি একটু বসি। না, এই নিমজ্জিত অংশের আয়তন নিয়েছি, পুরো আয়তন তো নিইনি। নিমজ্জিত অংশের মোট ওজন আর বস্তুর মোট ওজন সমান হবে। পুরো নিলে তো ক্যাপিটাল ভি লিখতাম, আমরা তো ক্যাপিটাল ভি লিখিনি। ওই যে দেখো নিমজ্জিত লিখেছি, সেজন্য প্লবতা নিমজ্জিত অংশ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বড় ভি। পারলাম বাবা। চলো, কৃত্রিম উপগ্রহে ঘনত্বের কি কোনো তাৎপর্য থাকে? হ্যাঁ থাকে। দেখো ঘনত্ব মানে কি রে, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। বল, কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন শূন্য হয় কিন্তু ভর তো শূন্য হয় না, আবার কোনো বস্তুর আয়তনও শূন্য হতে পারে না। তাহলে যদি ভর আর আয়তন কোনো পরিবর্তন না হয়, তাহলে বস্তুর ঘনত্বেরও কোনো পরিবর্তন হবে না।
তাই কৃত্রিম উপগ্রহে কোনো বস্তুর ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, ঘনত্ব একই থাকে। তাই এখানে কথাটা এরকম ভাবে লিখবো, সরি, কৃত্রিম উপগ্রহে ঘনত্ব একই থাকে, কোনো পরিবর্তন হয় না। ঘনত্ব একই থাকে, কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার হয়েছে? ঘনত্ব একই থাকে, কোনো পরিবর্তন হয় না। বুঝতে পেরেছো সমন্ত? না বুঝতে পারনি? এই তুই বুঝতে পেরেছিস? শ্রমিক বুঝেছো? চ্যাপ্টারটা একটু জটিল লাগছে? একটু জটিল তো আছেই ভাই, একটু জটিল তো হবেই। দেখো বল ও গতি খুবই সোজা ছিল, এই চ্যাপ্টার একটু কঠিন হবে। যা পড়াবো এরপর আরো জটিল আছেই, চ্যাপ্টারটা পুরোই কঠিন, শুধু চাপের পার্টটাই সোজা ছিল, কারণ ওটা এইটা পড়েছো। এবার আর্কিমিডিস এইটা এত জটিল পড়োনি, তাই না? সোজা ছিল। 9-এ তো একটু কঠিন পড়তে হবে না, বড় হচ্ছে, তাই না? বুদ্ধি বাড়ছে, শয়তানিও বাড়ছে, এই পড়াশোনাও বাড়বে। কোন বস্তুকে জলে ডোবালে হালকা বোধ হয় কেন? স্যার প্লবতা। হ্যাঁ না বলো। কোন বস্তুকে জলে ডোবালে নিচ থেকে উপরের দিকে কি কাজ করে? প্লবতা। তো নিচ থেকে উপরের দিকে যদি প্লবতা কাজ করে, তার ওজনটা আপাত দৃষ্টিতে একটু কি হয়ে যায়? কমে যায়। তাহলে বস্তুটাকে কি মনে হবে? বলো বুঝতে পেরেছো কিনা? এগুলো লেখার দরকার নাই, সব লিখতে গেলে পাগল হয়ে যাবা। তাহলে আমরা কি করতে পারবো? যে যদি মনে হয় এটাকে তুমি ক্লাসে একদিন এসে বসে দেখবা, আগের দিন, নেক্সট দিন যেদিন আসবা, অথবা ভিডিও দিয়ে দেবো, স্ক্রিনশট তুলে লিখে নিতে পারো। কারণ এখন যদি আমি লিখতে বসাই এগুলো, তাহলে সময় নষ্ট হবে, আমি পড়াতে কম পারবো, তাই তো? উত্তরটা কি বুঝাতে পেরেছি? কি যে কোনো একটা বস্তুকে তরলে, কোশ্চেনটা লিখে রাখো শুধু, কোশ্চেনটা কেন লিখে রাখো বুঝতে পারছিস? কারণ কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কোন বস্তুকে জলে ডোবালে হালকা বোধ হয় কেন? কারণ স্যার প্লবতা কাজ করে, আর প্লবতা বস্তুর ওজনের কি কোন দিকে কাজ করে? বিপরীত দিকে। ওজনের বিপরীতে কাজ করলে বস্তুটাকে কি মনে হবে? হালকা মনে হবে। হ্যাঁ না বলবি? বুঝাতে পেরেছি ব্যাপারটা? তাহলে কোন বস্তুকে জলে ডোবালে হালকা বোধ হয় কেন? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? বুঝাতে পেরেছি? ক্লিয়ার সবার? পাঠালাম। চলো, লোহার তৈরি জাহাজ বা লোহার কড়াই জলে ভাসে, কিন্তু একতাল লোহা বা একটু লোহা জলে ডুবে যায় কেন? এটা এইটা পড়েছি, মনে করে দেখ। যে লোহার জাহাজ বা কড়াইয়ের স্ট্রাকচার, গঠনটা এমন হয় যে সে তার ওজনের তুলনায় বেশি তরলকে অপসারিত করতে পারে। তো যদি অপসারিত তরলের পরিমাণ বেশি হয়, প্লবতার পরিমাণও কি হবে? বেশি। তো প্লবতা যদি বেশি হয়, সেই বস্তু কি হবে? ভাসবে। কিন্তু যখন আমি এক টুকরো লোহা বা একটা লোহাকে জলে ফেলবো, সেই ক্ষেত্রে কিন্তু কি হবে? লোহার আয়তনটা অনেক কম হয়, অর্থাৎ তার ফাঁপা অংশ বা তার স্ট্রাকচার ওরকম হয় না। তার কি হয়? ওজনটা অনেক বেশি হয় অপসারিত তরলের ওজনের তুলনায়। সেই ক্ষেত্রে আমরা ভেসে যাবে, এই ডুবে যাবে। তাহলে একটা লোহার ওজন প্লবতার থেকে কি হয়? বেশি, তাই সে ডুবে যায়। কিন্তু লোহার কড়াইয়ের প্লবতা কি হয়ে যায়? বেশি, কিন্তু তার ওজন কি হয়ে যায়? তুলনামূলক কম। সেই কারণে আমরা দেখব লোহার কড়াই জলে ভাসে বা জাহাজ ভাসে, কিন্তু একটা লোহা জলে ডুবে যায়। এবার বল, এক টুকরো লোহাকে জলে ফেলে দিলে সেটা ডুবে যায়, কিন্তু পারদে দিলে সেটা কি হবে? ভাসবে। কেন স্যার? ঘনত্ব। ভেরি গুড। কারণ প্লবতা বাড়বে যদি ঘনত্ব কি হয়ে যায়? বেড়ে যায়। পারদের ঘনত্ব কি? বেশি, তার প্লবতার পরিমাণ কি হবে? বেশি। জলের ঘনত্ব কি? কম, প্লবতা কি হবে? কম। সেই জন্য লোহা জলে ডুবে যায়, কারণ তার প্লবতার পরিমাণ কি হয়ে যায়? কম। কিন্তু লোহা যখন পারদে ফেলা হবে, পারদের ঘনত্ব বেশি হওয়ার জন্য তার প্লবতার পরিমাণ কি হয়ে যাবে? বেশি। সেখানে কি হবে? ভাসবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? না, ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না, আয়তন, পুরো আয়তনের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার হয়েছে? চলো, একটি ঘনক, একটি আয়ত ঘনক এবং একটি গোলকের উপাদান ও ভর অভিন্ন। বলো তাহলে স্যার ঘনত্ব মানে ভর আর আয়তন। হ্যাঁ না বলে। এবার ভাব, তিনটে বস্তু দিয়েছে, একটা ঘনক দিয়েছে, একটা ঘনক, চলো একটা ঘনক হলো, একটা আয়ত ঘনক, একটা আয়ত ঘনক, বুঝতে পারছিস তো? ইট নাকি রে? আর একটা গোলক, ঠিক তো? তিনটে দিয়েছে। এবার বলছে তিনটের উপাদান একই। উপাদান একই মানে ঘনত্ব একই, আর তিনটের ভর একই। ভর একই মানে ঘনত্ব আর ভর যদি তিনটের একই হয়, তাহলে আয়তনও কি হবে স্যার? একই হবে। হ্যাঁ না বল? তাহলে তিনটি পদার্থের বা বস্তুর যদি আয়তন একই হয়, তাহলে তাদের প্লবতার মানও কি হবে? একই হবে। কোশ্চেনটা বুঝতে পেরেছিস? তাহলে যেহেতু তাদের ঘনত্ব আর ভর একই, তাহলে তিনটি বস্তুরই আয়তনও কি হবে স্যার? একই। আয়তন যদি একই হয়, প্লবতার মান কি হবে? একই। তাহলে এই ক্ষেত্রে প্লবতার মান কি হবে? একই। বুঝাতে পেরেছি না? বুঝতে পারিসনি বলবি। তাহলে ঘনক, আয়ত ঘনক, গোলক প্রত্যেকের উপাদান আর ভর অভিন্ন হওয়ার জন্য তাদের আয়তনটা কি হয়ে যাচ্ছে? একই। আয়তন যদি একই হয়, প্লবতার মানও কি হবে স্যার? একই হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ না বলবি?
প্লবতার মানও কি হবে একই। পাল্টাবো, যাও 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 যাও, হ্যাঁ 12:50 হচ্ছে, যাও দেখে বললাম তো তোমাকে। চলো, ডুবোজাহাজ বা সাবমেরিন কিভাবে কাজ করে। দেখো ডুবোজাহাজ বা সাবমেরিন, এটা ধরো ডুবোজাহাজ বা সাবমেরিন, দেখতে লাগছে না, তা ধরে লে ডুবোজাহাজ সাবমেরিন। এবার এই সাবমেরিনের ভেতরে কতগুলো প্রকোষ্ঠ থাকে বা ট্যাঙ্ক থাকে, দ্যাটস কল্ড ব্যালাস্ট ট্যাঙ্ক। কি বলা হয় তাদেরকে? ব্যালাস্ট ট্যাঙ্ক, নিয়ন্ত্রণকারী প্রকোষ্ঠ বা ব্যালাস্ট ট্যাঙ্ক। এই ব্যালাস্ট ট্যাঙ্কের ভেতরে আমরা জলকে প্রবেশ করাতে পারি বা জলকে ছেড়ে দিতে পারি। ধর এরকম ভাবে কতগুলো প্রকোষ্ঠ আছে। এবার ধর সাবমেরিনকে আমি ডোবাতে চাইছি, তাহলে এর ভেতরে কি জল ভরে দেবো, জল ভরে দিলে তার কি এসছে বাবা? হ্যাঁ তোমার আসলে তো বসো, কি আছে না আসলে ঠিক আছে, দেখো আমি তো যাও, আমারও দেরি হয়ে যাচ্ছে পড়াতে পারবো। ব্যালাস্ট ট্যাঙ্ক, ঠিক আছে। তাহলে ব্যালাস্ট ট্যাঙ্ক জিনিসটা কি? তাহলে এই প্রকোষ্ঠের মধ্যে যদি আমি আরো জল ভরে দিই, তাহলে এর ওজন কি হবে বলতো? বাড়বে। আচ্ছা, ওজন বাড়লে বস্তু আস্তে আস্তে কোন দিকে চলে যাবে? নিচে চলে যাবে। তাহলে এই বস্তুটা নিচে চলে যাবে। কিন্তু যদি আমি এখান থেকে ফাঁকা করে দিই, তাহলে ওজনটা কি হবে? কম। তাহলে প্লবতার মান কি হবে? বেশি। তাহলে বস্তু আস্তে আস্তে উপরে উঠবে। তাহলে সাবমেরিন যখন ওপরে উঠতে চায়, ব্যালাস্ট ট্যাঙ্কে সে ফাঁকা করে দেয়, আর যখন সে নিচে নামতে চায়, ব্যালাস্ট ট্যাঙ্কে কি করে দেবে? জল ভরে দেবে। তাহলে এইভাবে সাবমেরিন আপ ডাউন করে। বুঝতে পারলি ব্যাপারটা? দেখটাই লেখা আছে। এই প্রকোষ্ঠগুলি যখন বায়ুপূর্ণ থাকে, তখন ডুবোজাহাজের ওজন সম-আয়তন জল অপেক্ষা কি হয়? কম হয়। তখন এটি জলে ভেসে থাকে। আর যদি এর মধ্যে জল ভরে দিই, তাহলে সেক্ষেত্রে ওজনের মানটা কি হয়ে যাবে? প্লবতার থেকে বেশি। তখন বস্তুটা কি হয়ে যাবে? ডুবে যাবে। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এইভাবে সাবমেরিন জলের উপরে ভাসে বা জলে ডুবে যায়। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝতে পেরেছি? ক্লিয়ার? চলো, 1 কিলোগ্রাম লোহা ও 1 কিলোগ্রাম তুলার মধ্যে কোনটি বেশি ভারী ও ব্যাখ্যা করো। দেখো, যদি নর্মালি বলো স্যার 1 কিলোগ্রাম লোহা আর 1 কিলোগ্রাম তুলো দুটো তো সেম হবে। সেম হবে কোথায় হবে? বায়ুতে হবে। বায়ুতে তো সেমই হবে। 1 কিলোগ্রাম লোহা আর 1 কিলোগ্রাম তুলো বায়ুতে সেম হবে। কেন বায়ুতে সেম হবে? তার কারণ বায়ুতে এদের দুজনেরই মাস সেম, কিন্তু যখনই আমি এদেরকে শূন্য স্থানে নিয়ে যাব, তাদের মাস সেম হলো। দেখো এখানে কি হচ্ছে? প্লবতাটা কাজ করছে। প্লবতা কাজ করছে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করব। ধরো 1 কেজি লোহা এইটুকু আর 1 কেজি তুলো এতটা। কেন এরকম হয় স্যার? কারণ লোহার ঘনত্ব বেশি, তুলোর ঘনত্ব কম। তাহলে সম ভরের ক্ষেত্রে লোহার আয়তন কম হবে, তুলোর আয়তন অনেক বেশি হবে। তাহলে মানে এখানে কি হচ্ছে স্যার? এখানে প্লবতা কাজ করছে। প্লবতা কাজ করার জন্য আমার এখানে সম পরিমাণ বা 1 কেজি তুলোতে অনেক বেশি এক্সট্রা তুলো ঢোকাতে হচ্ছে। তার কারণ কি? 1 কেজি করার জন্য। কেন? প্লবতা ঢুকে আছে। তার মানে ভাব, বায়ুতে যে প্লবতাটা কাজ করছে, এই প্লবতা আর তার ওজন, এই দুটোর বিয়োগ ফলই 1 কেজি। হ্যাঁ না বল? তার মানে বায়ু মাধ্যমে ওজন কাজ করছে প্লাস মাইনাস প্লবতা। তাহলে তুলোর ক্ষেত্রে ওজন মাইনাস প্লবতা, এটা হচ্ছে 1 কেজি। হ্যাঁ না বল? বুঝতে পারছিস না? বায়ুতে ওজন মাইনাস প্লবতা সমান কি হয়ে যাচ্ছে? 1 কেজি, তাই না? তার মানে অ্যাকচুয়ালি প্রকৃত ওজন যদি বার করতে চাও, প্লবতা প্লাস 1 কেজি। হ্যাঁ না বল? বুঝতে পারছিস ব্যাপারটা না? বুঝতে পারছিস না? তার মানে এবার যদি আমি একে শূন্য মাধ্যমে নিয়ে যাই, তাহলে এই প্লবতাটা কি কাজ করবে? না। তো প্লবতা যদি কাজ না করে, তাহলে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে স্যার? ভারী হয়ে যাবে। হ্যাঁ না বল? কারণ কি ওকে তো সাপোর্ট দেওয়ার মতো যে প্লবতাটা বায়ু মাধ্যমে ছিল, সেটা আর শূন্য মাধ্যমে নাই। তো শূন্য মাধ্যমে সেই যদি সাপোর্ট না থাকে, বস্তুটাকে ধপ করে নিচে পড়ে যাবে। তার মানে 1 কেজি তুলোর পরিমাণ কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে 1 কেজি লোহার তুলনায়। কিন্তু বায়ু মাধ্যমে দুটো কি হবে? সেম। বায়ু মাধ্যমে সেম হবে। তার কারণ কি? বায়ুতে প্লবতা ঢুকে গেছে। বায়ুতে প্লবতা ঢুকে আছে। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? বুঝতে পেরেছি? ক্লিয়ার? চলো, এবার হচ্ছে D1 ও D2 ঘনত্বের দুটি পদার্থকে যদি সম ভরে মেশানো হয়, তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে? তাহলে D1 ও D2 ঘনত্বের দুটি তরলকে যদি আমরা সম ভরে মেশাই, তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে? দেখো, ধরো এটা হচ্ছে D1 ঘনত্বের একটা বস্তু, এটা হচ্ছে D2 ঘনত্বের একটা বস্তু। এদের ভর সেম দিয়ে এদেরকে মেশানো হচ্ছে, দিয়ে মিশ্রণের ঘনত্ব বার করতে হবে, তাই তো? তাহলে বলো, D1 ঘনত্ব আর ভর যদি m হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি D1 ঘনত্বের বস্তুর ভর m হলে
আয়তন V1 সমান কত হবে বল? ঘনত্ব D1, ভর M হলে আয়তন কত হবে? না তো ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। তাহলে আয়তন মানে কি? ভর বাই ঘনত্ব। হ্যাঁ না বল? তাহলে আয়তন কত হবে স্যার? ভর বাই ঘনত্ব। তেমনি D2 ঘনত্বের বস্তুর ভর M হলে আয়তন V2 সমান কত হবে? M বাই D2। হ্যাঁ না বল? তার মানে আমরা এখানে জেনে নিলাম যে D1 ও D2 ঘনত্বের দুটি বস্তুকে যদি M পরিমাণ বা M ভর মেশানো হয় তাহলে প্রত্যেকের আয়তন কত হবে? এবার বল, মিশ্রণের ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। ঠিক কিনা বলবি? এবার বল, মিশ্রণ যেটা নিয়েছো মোট ভর কত হবে? স্যার M প্লাস M কত হবে? 2M, কারণ এর M নিয়েছো এর M নিয়েছো, তাই তো? সমভরে মিশিয়েছো। তাহলে ঘনত্ব সমান মোট ভর হচ্ছে স্যার 2M বাই মোট আয়তন কত? তাহলে মোট আয়তন স্যার M বাই D1 প্লাস কত হবে? M বাই D2। দেখতে পাচ্ছ নিশ্চয়ই মোট আয়তন M বাই D1 প্লাস M বাই D2। এটা কে বুঝিসনি বলবি? দাঁড়াও, ঘনত্ব মানে ভর বাই আয়তন। তাহলে ভর কত? M প্লাস M কত হলো? 2M। আর আয়তন দেখো আগে বার করেছিলাম V1, এটা হচ্ছে V2। তাহলে V1 প্লাস V2 করে দিলাম। এটা হচ্ছে হলে, M হলে। এটা জানতে চেয়েছিলিস তো? চল হলো। এবার কত হবে দেখ, 2M বাই M কমন নিলাম, তাহলে D1 D2 D1 প্লাস D2। নিশ্চয় অঙ্কের স্যার শিখিয়েছে এভাবে করতে হয়, তাই না? এগুলো আমি শেখাইনি, এগুলো অঙ্কের স্যার শিখিয়েছে। ভুল করলে এখানে তোমার আমার দোষ না, অঙ্কের স্যার দোষ। ঠিক আছে, এবার ঘনত্ব 2 কে উপরে পাঠিয়ে দাও, তাহলে কত হবে? 2 D1 D2। হ্যাঁ না বল ভাই? প্লাস কত হয়ে যাবে? D1 প্লাস D2। এটা হচ্ছে মিশ্রণের ঘনত্ব। এটা হচ্ছে মিশ্রণের ঘনত্ব। আরে তোর বাবা কই? ভুলে গেছে নাকি? আজকে ফোন করবি? ঘনত্ব মানে হচ্ছে এই, ঠিক আছে? লে, তাহলে ঘনত্ব মানে হচ্ছে 2M বাই, বুঝতে পেরেছি দূর? তাহলে চটচট করে নাও প্লিজ। তাহলে সমভরে মেশালাম, তাহলে দুটি D1 ও D2 ঘনত্বের বস্তুকে সমভর অর্থাৎ M মিশিয়েছি। তাহলে এর ভর M, এর ভর M, টোটাল M কত? 2M। আর আয়তন গুলোকে বার করলাম। হ্যাঁ না বল? তাহলে মোট ভর বাই কি করলাম? মোট আয়তন। তাহলে 2M বাই মোট আয়তন V1 প্লাস V2 করে দিলাম। তাহলে এটাই বেরিয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পেরেছিস ব্যাপারটা? ক্লিয়ার? পাল্টাবো? হয়েছে? চল এবার বলছে ρ1 ঘনত্ব বিশিষ্ট, এটা লাস্ট কোশ্চেন আছে। হ্যাঁ, ρ1 ঘনত্ব বিশিষ্ট তরলের সঙ্গে হচ্ছে, কথা বলো ফোন করো। তাহলে ধরো এটা হচ্ছে ρ1 ঘনত্ব বিশিষ্ট একটা তরল, এটাকে রো বলে রে। দেখ এটা পি, কিন্তু এটাকে যদি এরকম করেছে মাতাল পি, তাহলে এটা রো হয়ে যায়। মানে এটা একটা চিহ্ন, লেটার। যেমন এটাকে কি বলে? এ, এটাকে কি বলে? বি, তাই না? তাই না? চলো, আচ্ছা ঘনত্ব মানে কি রে? ভর বাই আয়তন, জানিস তো? এটা আমি কবে থেকে পড়াচ্ছি তোদেরকে? 8 থেকে, ধরছে না? 8 থেকে। একবার যা বাইরে থেকে দেখে এনে ধর, একবার 8 তে পড়েছিস। ঘনত্ব মানে ভর বাই আয়তন। কি হলো? স্যার পড়াবে না? যা, ভালো হয়েছে। এরকম স্যারকে প্রণাম। কাজ এরকম আমি হয় যে মাঝে মধ্যে পড়াবো না। আমি খুব কমই ছুটি দিই। ছুটি দিই আমি বেশি, খুব একটা রেয়ার অফ দ্য রেয়ার, ছুটি বেশি দিই না। ঠিক আছে, দেখো নিজের নাম তো মাঝে মধ্যে নিজেকে করতে হয় না, ফ্লেক্স মারতে হবে। তো ঘনত্ব মানে ভর বাই আয়তন কবে থেকে শেখাচ্ছি আমি? 8 থেকে। 8-এ পড়ার পর ভুলে গেছিস? আচ্ছা 9-এর 14 বার আজকে বললাম, তাও ভুলে গেছিস? ড্যাম শিওর আবার বলতে পারবি না কাউকে জিজ্ঞেস করলে। কিন্তু দেখ, যারা ইংলিশ বাংলা পড়ায় তাদেরকে ছোটবেলায় ABCD CKG গুলো আবার পড়াতে হয় না? পড়াতে হয়। ধর কোনো এক জায়গায় লেখা আছে কোনো একটা ওয়ার্ড, যে পয়জন, দিয়ে বললো দেখো এটা পি, পি হয়, এটা ও হয়, ইংলিশ স্যারকে পড়াতে হয়?
বা আমি কোনো জায়গায় যদি লিখে দিই কুৎসা, ঠিক আছে, দেখো আমার কাছে নেগেটিভ ওয়ার্ড পাবো, হ্যাঁ, তাহলে এখানে বলে দেখো ক, এই চিহ্নটা হস্যু ভেঙে, এগুলো বাংলা স্যারকে পড়াতে হয় না, ইংলিশ স্যারকে পড়াতে হয় না, দেখো কত সুবিধা। আর আমাকে কি 14 বার বলতে হচ্ছে আবে ঘনত্ব মানে ভর বাই আয়তন, এইটা কেন মনে থাকে না? এটা তো সিবিসিডির মতো শিখিয়ে দিয়েছে স্যার একবার, না এটা আলাদা। এই তো স্যার আছে, টাকা দিচ্ছি, 14 বার বলবে ঘনত্ব মানে ভর বাই আয়তন, আমার মনে রাখবো না। কিন্তু এইটা তাহলে মনে রেখেছিস কি করে পি হয়, তাই না? তো ইংলিশ স্যারকে যদি এটা করতে হতো বা বাংলা স্যারকে যদি এটা করতে হতো যে দেখো প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে 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 বোঝাচ্ছে, প্রত্যেকটা লেটার আবার চলো এ থেকে যেটা আবার লিখতে শুরু করো, কত সুবিধা হতো। কিন্তু হয় না। কিন্তু তুই আমার ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সে অঙ্কের ক্ষেত্রে ফর্মুলা ভুলে যাচ্ছিস, বিন্দাস ভুলছি, তাই না? কি সুন্দর, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে কেন, ওয়াই, যাও এগুলো লিখে বলিস না আবার। চল, এই চিহ্নটার নাম কি বললাম, রো, ঠিক আছে। তাহলে রো 1 ঘনত্ব, রো 1 ঘনত্ব। এবার তো যদি রো না ভালো লাগে তো ডি করে লে বাবা, অসুবিধা নাই। তাহলে রো 1 ঘনত্বের একটা তরলের ভর কত আছে রে, m1। তাহলে বলতো আয়তন কত হবে, এবার দেখ একটু আগে বললাম, আগের ফর্মুলায় বলতে পারবে না, দেখবি 5 জনকে জিজ্ঞেস করলে, দেখতে চাস তোরা? এই তো পারবে না, পারবি ভি কত হবে বলতো? কিন্তু এটা কি জানিস বল, এটা কি জানিস, এগুলো দেখ সব জানিস, কিন্তু এটা বলতে পারবি না। দেখ এখনই করলাম, ভি মানে কত হয়, দেখ এই দেখ, ভি মানে m/d, ঘনত্ব মানে ভর বাই আয়তন, দেখলে? এইখানে হচ্ছে পার্থক্য। তাহলে ইংলিশ পড়লে ভালো করতাম মনে হয়, সিরিয়াসলি ভাই, ইংলিশ বাংলা পড়লেই কাজে করতাম আমি। ও আ হস্যই দীর্ঘ আর পড়তে হতো না, কিছু একটা নিজের মতো করে লিখে দিতাম, যা মুখস্থ করে আয়, ঠিক না? এখানে বোঝাতে বোঝাতে পাগল হয়ে যাচ্ছে আমি, তাও বুঝতে পারছি না। আচ্ছা m1 রো 1 দিয়েছে, রো মানে ঘনত্ব, ঘনত্ব মানে কি ভর বাই আয়তন, তাহলে আয়তন মানে কি ভর বাই ঘনত্ব, তাহলে ভর বাই ঘনত্ব মানে স্যার m1 বাই কত হবে, রো 1। ধর এরকম আর একটা তরল আছে, তার ঘনত্ব কত দিয়েছে, রো 2, ভর কত দিয়েছে m2, আয়তন কত হবে v2, বল v2 কত হবে স্যার, না তো v2 হবে কত, না তো m2 বাই রো 2। এবার তুমি এই দুটোকে মেশাচ্ছ, মেশানোর ফলে একটা নতুন তরল পাচ্ছ, তাহলে সেই তরলের ঘনত্ব মানে কি ভর বাই আয়তন, হ্যাঁ না বলবা? তাহলে আমরা এখানে কি লিখলাম যে v1 সমান হচ্ছে দেখো m1 বাই রো 1, আর v2 সমান কত হচ্ছে বলো তো, m2 বাই রো 2, হ্যাঁ না বল? v1 মানে কত হচ্ছে m1 বাই রো 1, পা ব্যথা করছে 8টা থেকে দাঁড়িয়ে পড়াতে পড়াতে, আমার মানে ভুঁড়িটা কমাতে হচ্ছে, আসলে ওজন বেড়ে যাচ্ছে না আমার, পা বলছে আর কত খাবি বাবা, বন্ধ কর, পা কাঁদছে আমার, মাঝে মধ্যে হচ্ছে বস। কি 3 জন জিম জয়েন করলে ওজন পাবে না, জিমকে দেখে তো ভয় লাগে, যন্ত্রপাতি দেখে মনে হয় যে মরে যাবো। যেমন প্রথম জিমে ভর্তি হয়েছিলাম ওই নিমতা বাজারের কোন দিকে ওইদিকে, হেলথ অ্যান্ড টোন না হেলথ অ্যান্ড হিল এরকম কিছু আছে, 800 টাকা দিয়ে ভর্তি তো হলাম, ঠিক আছে। আর ভর্তি হলাম, যে ট্রেনার ছিল ওরও দেখলাম আমারই মতো পেট অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো প্রথমে তো আমার মুড ভেঙে গেল যে ওর যেটা জিম ট্রেনার তার যদি এরকম পেট থাকে তা আমার তো হয়ে গেল, প্রথম কথা এখানে আমার মুড অফ। দিয়ে আমার পেটে হাত দিল, বলছে বাবা এই চর্বি তো কোনোদিন আর কমবে না। এবার বল ওই কথা শোনার পর আমার মনে হয় যে বলছে আর কোনোদিন কমবে না, ও একজন ইনস্ট্রাক্টর, যে 1000 500 200 100 এরকম সবাইকেই দেখছে যাদের পেটের ভুঁড়ি আছে, সে ওখানে কমাতে যাচ্ছে এবং প্রথম দিন বলছে তুমি কমাতে পারবে না। আমিও চলে এলাম যে ঠিক আছে পারবো না, আমিও চলে এলাম পারবো না, কি করবো, একদিন করলাম, দ্বিতীয় দিন থেকে আর গেলাম না, যে না যখন ট্রেনার বলছে পারবো না, নিশ্চয়ই তিনি আমার মধ্যে কিছু তো দেখেছেন যে পারবে না বলে দিয়েছে। ঠিক আছে অসুবিধা নেই, চলো ক্লিয়ার, বুঝতে পেরেছি ব্যাপারটা। ধর তুই ভর্তি হতে এলি, আমি প্রথম দিন বললাম হবে না, তুই এখানে বাড়ি পালিয়ে যাবি, পড়বোই না, তুই প্রথম দিন বলে তুই পারবি না, আমাকে কি বলতে, না বাবু পারবি, চল চেষ্টা কর আমি আছি। ট্রেনার যদি আমাকে এরকম কিছু বলতো যে হ্যাঁ চলো পারবা চেষ্টা করো কোনো ব্যাপার না, আই এম উইথ ইউ, তাহলে আমি দ্বিতীয় দিন বুকে বল নিয়ে যেতাম। প্রথম দিন এত কষ্ট করিয়েছে, কি একটা এরকম বড় বল দিয়ে এরকম করাচ্ছে যে এরকম করো, বলছে এইগুলো সব কমবে, তারপর স্কোয়ার না, তো বললাম ঠিক আছে, পা ব্যথা ছিঁড়ে যাচ্ছে। এবার আমার প্রশ্ন হচ্ছে ওই জিম করার পরের দিন আমাকে এখানে 4 ঘন্টা দাঁড়িয়ে পড়াতে হবে, আর আমি বেড থেকে উঠতে পারছি না, তাহলে ওরকম জিম করে কি লাভ, আমার পারবো না আমি জিম করতে। তার থেকে মনে হলো ঠিক আছে চলো স্টুডেন্টদের সাথে একটু ক্রিকেট ফ্রিকেট খেলতে যাবো, তো যাকে শুনছি সেই খেলে না,
আগে সব স্টুডেন্টরা খেলতো আমাদের, ঠিক আছে, যেমন 2017-18 সালে স্টুডেন্টদের সাথে আমি ক্রিকেট খেলতাম, এখন তো কেউ খেলেই না ক্রিকেট, যাও বাদ দে, ওই টাইম নষ্ট হয়ে যাচ্ছে, কি করছি আমি। আচ্ছা, ঘনত্ব মানে কি রে? ভর বাই, হ্যাঁ না বলবি, ঘনত্ব মানে কি? ভর বাই, বল, এখানকার m1 নিয়েছিস, এখানকার m2 নিয়েছিস, তাহলে মোট ভর কত? m1 প্লাস m1 প্লাস m2। আর মোট আয়তন কত? এটা কি মোট আয়তন? হ্যাঁ না বলবি, যোগ করে দে, তাহলে m1 বাই ρ1 প্লাস কত? আমরা এইভাবে রেখে দিতে পারি, কিন্তু অঙ্কের স্যার দেখলে রাগ করবে, চোখে লাল লাল হয়ে যাবে, এ কি করে রেখেছো তুমি, তাই না? অঙ্কের স্যার দেখলে চোখটা লাল হয়ে যাবে, এ কি করে রেখেছো। চলো এটাকে ঠিক করি, তাহলে কি হবে? m1 প্লাস m2। অঙ্কের স্যার আমাকে মারবে কোনদিন দেখলে, যে বেটা আমার নামে খারাপ কথা বলছিস। তাহলে ρ1 ρ2 করো, দেখ এইভাবে রেখে দিলে কত ভালো ছিল। কি আছে, নাম্বার যাও ভালো, তুই বুঝে গেছে তো, ফিজিক্স বুঝে গেছে ও, বাকিটুকু অলস বলে করেনি আমার মতো। তাহলে বলো m1 বাই ρ1 প্লাস m2 বাই ρ2 করলে কি হবে? ρ1 ρ2। তাহলে বলো ρ1 ρ1 গেলে কত হবে? m1 ρ2, হ্যাঁ না বলবি, প্লাস কত হবে? m2 ρ1, ρ1 ρ2 কে উপরে পাঠিয়ে দে, তাহলে কত হয়ে যাচ্ছে? m1 প্লাস m2 ρ1 ρ2 বাই কত হয়ে গেল? m1 ρ2 প্লাস m2 ρ1। এটাই হচ্ছে আমাদের ঘনত্ব। ও শেষ না হতে ব্যাগ গুছাতে শুরু করে দিয়েছে সব, চলো শেষ শেষ, চলো, বুঝাতে পেরেছি?